তার আগে আমরা বাবু ভাইয়ের কাছে আরেকবার যাই, একটা ঘটনাকে শুনে নিই, তারপরে SMS ফেসবুকের পোস্ট পড়া যাবে। আচ্ছা বাবু ভাই, আবারও চলে আসলাম আপনার কাছে। আমরা কোথাকার ঘটনা শুনবো এখন? এটা ফরিদপুর অঞ্চলে একটা ঘটনা। আমার কাছে এটা শেয়ার করেছে শিফাত আমিন, তার বাড়ি গোপালগঞ্জ এলাকায়। ঘটনা চলে যাচ্ছে, ঘটনা চলে যাচ্ছে। জি আচ্ছা, এই কাহিনীটা শিফাত বলেছে এটা তার এক মামার জীবনে ঘটে যাওয়ার কাহিনী। তো তার মামার মামা তিনি আপনার একটা অঞ্চলে থাকতেন, ওই ফরিদপুরেরই যে কোনো একটা অঞ্চলে, সেখানে অনেক খাল বিল আছে আর কি। আচ্ছা, তো যেটাতে ওনার মামা কখনো যায় নাই, ছোট কালে গিয়েছিল, এরপর যায়নি। তার মামার মামা থাকতো ওখানে। তো সে শহরে পড়াশোনা করত। তো একটা সময় সে শুনতে পায় যে তার মামা খুব অসুস্থ, তো তাকে যেতে হবে ভিজিট করতে। তো সে রওনা দেয়। তো কোনো কারণে ঢাকাতে অনেক জ্যাম থাকে এবং নদী পার হতে অনেক সমস্যা হয়, এবং সে যখন ওখানে পৌঁছায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে সে যেতে থাকে, যেতে যেতে আপনার ওখানে ওই যেখান থেকে আপনার নৌকা উঠে খালের সেইখানে আসে। সেখানে এসে দেখে যে সে নৌকা পায় না আর কি, কোনো নৌকা নেই। তো যেটা করতে হবে, ওই খালের পাশ থেকে, খাল বা বিল বলে ওইখানে, সেটা পাই যে হাঁটতে হয়। আচ্ছা, তো যখন হাঁটছে সন্ধ্যা থেকে আস্তে আস্তে রাত হলো, তো বললো যে চাঁদ উঠে গেছে তখন আকাশে। তো এরকম একটা সময় অনেক দূর হেঁটে চলে আসে। সেখান থেকে ওদের বাড়ি প্রায় আপনার মানে তার মামার বাড়ি প্রায় 1-2 মাইল। তো ও একসময় একটু কনফিউজড হয়ে যায় রাতের বেলায় আপনার এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। সে মানে আসলে একটু মানে একটা ধাঁধার মধ্যে পড়ে। এন্ড প্লাস সে বলছে জোছনাটাও একটা কারণ ছিল ধাঁধায় পড়ার, মানে খুব ডিফারেন্ট টাইপের একটা মানে ভ্রম সৃষ্টি করছিল। তো তার মামা যখন যাচ্ছে, তো যেতে যেতে দেখে যে একটা গাছ ছিল ওখানে, সে বেল গাছ টাইপের একটা গাছ। তো সেখানে সেই গাছের নিচে মানে কান্নার শব্দ আসছে, মনে হচ্ছে যে একটা মেয়ে মানুষ খুব দুঃখে কাঁদতেছে। তো ও যায় হেঁটে, উনি যে মানে ওর মামা হেঁটে হেঁটে যায়, যে দেখে যে আপনার একটা মেয়ে বসে আছে সেখানে, শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। তো উনি কাছে যে জিজ্ঞেস করে তাকে যে কি অবস্থা আপনার, মানে আপনি মানে কে, আপনি কাঁদছেন এরকম রাস্তার মধ্যে রাতে বসে, কিন্তু কেউ নাই আশেপাশে। তো মেয়েটা মুখ তুলে বলে যে আমার কান্না দিয়ে আপনার দরকার না, আপনি কোথায় যাবেন? সে বলে যে আমি অমুক গ্রামে যাব, অমুক জায়গা আমার মামার বাসা। তো আমি নিজেও একটু অসুবিধা হচ্ছে, বাট মেয়েটা দেখা যাচ্ছে যে কাঁদতেছিল, তার মানে আপনার কান্নার যে ব্যাপারটা ছিল, মনে যে কোনো মানে দুঃখে কাঁদে, যেরকম সুরে সে কাঁদতেছিল বেশ বিলাপের মতো, সেটার কোনো ছিঁড়ে ফোটা হওয়ার নাই। তো সে বলে যে মুহূর্তের মধ্যেই। তো সে বলে যে আপনি যাবেন, আসেন চলেন আপনাকে নিয়ে যাই। সে বলে আচ্ছা চলেন। আমার আরো ভালো হলো, রাত্রেবেলা আমি একা যাচ্ছি, আমি রাস্তাও চিনতে পারতেছি না, আর আমার কাছে একটু মানে অসুবিধা লাগতেছিল, বলে চলেন নিয়ে যাই। তো মেয়েটা তার সাথে হাঁটতে থাকে। তো মেয়েটা তার সাথে খুব একটা কথা বলে না, কিন্তু হাঁটছে। তো চিন্তা করে জিনিসটা পরিবেশটা স্বাভাবিক তৈরি করার জন্য কথা বলার চেষ্টা করে, একটা প্রশ্ন করে যে আপনি ওখানে কোথায় থাকেন বা কার বাড়িতে যাচ্ছেন। ওর খুব একটা মানে ধারণা ছিল না ওই এলাকা সম্বন্ধে, জানে যে তার মামা থাকে এখানে, এবং মামার আসল বাড়িটা ওই অঞ্চলে না, ওইখানকারই কাছাকাছি কোনো মানে আর কি অন্য জেলায় আর কি, কিন্তু ওইখানে তার মামা সেটেল করছিল কোনো এক কারণে। যাই হোক, তো যেতে যেতে দেখেন মেয়েটা খুব একটা আগ্রহী না আলাপ করতে। তো যেতে 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 তাকে নিয়ে যায় বিভিন্ন মোড় ঘুরে, বাঁক ঘুরে, বাঁশঝাড়ের পাশ দিয়ে। এবং যেটা সে আপনার খেয়াল করতেছিল যে যখন জোছনা পড়তেছে মেয়েটার গায়ে, তখন তাকে মানে কেমন যেন একটু বেশি উজ্জ্বল লাগতেছে, মানে লাইক সে নিজেই গ্লো করতেছে, এরকম একটা ব্যাপার। উনি একটু মানে অ্যাবনর্মালিটি দেখে, বাট অ্যাবনর্মালিটি গায়ে মাখে না আর কি। তো উনি তাকে ফলো করে যেতে থাকে। যেতে যেতে দেখে যে একটা রাস্তার একটা জায়গায় নিয়ে আসে। অনেকক্ষণ হাঁটার পরে ডান দিকে হচ্ছে বাঁশঝাড়, আর বাম দিকে নিচু হয়ে গেছে আর কি, নিচু হয়ে গেছে, যে দেখতেছে একটা বাড়ি। তো বাড়ির মধ্যে কোনো আলো টালো কিচ্ছু নাই, লাইট মানে আপনার কোনো আলো টালো জ্বলছে না বাড়ির ভেতরে। তো নেমে যায়, দেখে মেয়েটাও হেঁটে গেল ওখানে। যে মেয়েটা বলে যে আপনি এখানে দাঁড়ান, বলে মেয়েটা দেখে তার এই পাশ থেকে ঘুরে চলে গেছে, আর কোনো খবর নেই মেয়েটা। উনি অনেকক্ষণ দাঁড়ায় থেকে ভাবে যে আসলে কি হলো, মানে এখানে কি মানে আমি দাঁড়ায় আছি, মেয়েটা কি এই বাসাটাই আমার মামার বাসা, বা মেয়েটা কি নাই, বা কই চলে গেল, এরকম তো যাওয়ার কথা না। আশপাশ যেগুলো তো আমি দেখতাম যে বাসার পিছন দিকটা দেখা যাচ্ছে দূর থেকে, মানে বেশ বড় জায়গা, বাট দেখা যাচ্ছে বাসার পিছনটা দেখা যায়, কেউ বেরোয়নি ওখানে। তো একবার চিন্তা করে বাসার পেছনে কি যাবে যেদিকে মেয়েটা গেছে। অনেকক্ষণ চিন্তা করে সে একবার চিন্তা করে নক করবে, সেটাও সে কনফিউজ হয়ে যায়। তো উনি তারপর করে কি ওই হেঁটে যায়, মেয়েটার রাস্তা দিয়ে হেঁটে যায় যেখান দিয়ে মেয়েটা গেছে। তো ওই জায়গায় যে কিছু দূর যাওয়ার পর দেখে বেড়া থেকে বাসার সামনের দিকটা দেখা যাচ্ছে দরজাটা হাট করে খোলা, মানে যেই মেইন দরজাটা, বাড়ির এন্ট্রেন্সটা, মানে মনে হচ্ছে খোলা, পুরা অন্ধকার দেখা যাচ্ছে ভেতরে। তো সে কি করে এই পাশে দরজা দিয়ে নক না করে বেড়া টপকাই ঢুকে উনি,
চিন্তা করে যদি আমার মামার বাসা হয়ে থাকে তাহলে তো হলো, আর যদি গ্রামের বাসা হয় এরকম দরজা খোলা এত রাতে কেমন একটা মানে তার কাছে একটু অ্যাবনর্মাল লাগে জিনিসটা। তো হেঁটে যায়, হেঁটে যে ওই দরজার সামনে দাঁড়ায়, তো তার কাছে মানে কেন মানে গা ছমছম করতে থাকে, মনে হয় যে বাসার ভিতরে কেউ নাই। মানে মানুষের একটা মানে সিক্স সেন্সে কিন্তু মানুষ কিছু বুঝতে পারে, মানুষের ভেতরের একটা অনুভূতিও থাকে, মনে হচ্ছে কেউ নাই। আবার যখন নাকি বাসার ভিতরে ঢুকবে চিন্তা করে তখন মনে হয় কেউ যদি থাকে, এরকম ফিলিংসে সে করে কি বাসার মধ্যে আপনার ঢুকে স্টেপিং করে। তো যায় যে তখন মনে হচ্ছে যে কেউ নাই, এবং সে তখন আপনার আস্তে করে পকেটে হাত দিয়ে তার কাছে একটা লাইটার ছিল, রনসন লাইটার, সে সেটা জ্বালার পর দেখে যে ঘরের মধ্যে ওই লাইটারের আলোতে দেখে কিচ্ছু নাই, পুরো ঘরটা ফাঁকা একটা ঘর, এবং ওই ঘরের মধ্যে মানে কিছুই নাই, পুরা মানে ফ্লোরে ময়লা পড়ে রয়েছে, অ্যাবান্ডন একটা হাউসের মতো। তখন তার মানে খা খা করে উঠে শরীরটা, এবং তার ঠিক পেছনে যে দরজাটা ওই সময় মনে হয় কে জানি জোরে একটা নাড়া দিয়ে যায়, কাঠের যে পাল্লাটা এটা মানে খুব জোরে, মানে কেউ যদি স্ল্যাম করে সেরকম একটা শব্দ হয়। তো সে ওই তার মানে প্রচন্ড সে ভয় পেয়ে যায়, কেঁপে উঠে সে বের হয়ে আসে ঘর থেকে। বের হয়ে এসে সে উঠানে কিছুক্ষণ হতবিহ্বলের মতো দাঁড়ায় থাকে, এবং সে আস্তে আস্তে হেঁটে বের হয়ে আসে। সামনে যে বাঁশঝাড় সেখানে দেখতেছে অনেক শিয়াল দূর থেকে দাঁড়াচ্ছে, এটা দেখেও সে ভয় পায়, মনে করে যে শিয়াল যদি আমাকে অ্যাটাক করে, এবং সে তখন হাঁটা দেয়, কোনো দিক বিদিক না দেখে হাঁটতে থাকে, হাঁটতে এবং দেখে শিয়ালগুলো তাকে ফলো করতেছে একটা ডিস্টেন্স থেকে। মানে সে একটা বাসায় গিয়ে নক করে চিৎকার করতে থাকে, দরজা খুলেন। তো বাসার ভিতর থেকে মানুষ বের হয়, মধ্যবয়সী লোক, সে গেট খুলে বলে কি ব্যাপার, ঘুমের চোখ কসলায় যে আপনি এই রাত বিরাতে নিশি রাতে আপনি মানুষ উঠেছেন, কে আপনি? তখন সে বলে যে আমার মামার বাসায় আসছি, আমি অমুক তমক, এই সে আমার মামা অসুস্থ। বলে অমুক সাহেব, ও আচ্ছা তিনি তো অন্যদিকে থাকেন, এখান থেকে প্রায় অনেক দূর, প্রায় এখান থেকে মানে কয়েক দূরে, উনি তো এখানে না, এটা অমকের অমক নাকি এরকম তার কিছু পরিচয় দেয়। সে বলে হ্যাঁ, বলে সেই জায়গা না, এখানে আপনি ভুল দিকে আসছেন। তো বলে আমার এরকম এক মহিলা নিয়ে আসছে রাত্রে। কোন মহিলা নিয়ে আসছে? বলে যে এরকম বাসা, এদিকে আসছে। বলে তোর অমক অলক্ষীর বাসা, তো মারা গেছে, ওরা খুঁজে পায় না কেউ। বলে সে মানে খুব একটা মানে তার ভালো ছিল না, মানে গ্রামে কোন একটা শালীর বিচারে তাকে মানে বিচার করা হয়, কিন্তু তার আর লাশ কেউ পায় না খুঁজে। আচ্ছা, এরকম কাহিনী হয়। তো সেটা শোনার পর সে আরো ভয় পায়। তো বলে আপনারা কি নিয়ে আসছে, কি বলেন? ওই লোক তাকে বসায় রাত্রেবেলা থাকতে দেয়, তাদের একটা সামনে কাছারি ঘরের মতো থাকতে দেয়। তো উনি খুব ভয়ে রাত কাটান ওই কাঠ। তারপরে উনি পরদিন যান, যে খুঁজে ওনার মামার বাসা বের করেন, এবং মামাকে বলেন যে এরকম কাহিনী। তো ওনার মামার সাথে কথা বলেন, মামা অসুস্থ, মামার চিকিৎসা করেন, কিছুদিন থাকেন ওই জায়গায়, এবং আলটিমেটলি উনি পরে একটা খবর পান গ্রামের একটা ইয়াং ছেলের কাছে। বলে যে অনেকে বলে যে আপনি যে রাস্তা দিয়ে আসছেন, যেখানে মেয়েটাকে দেখছেন, ওই গাছের নিচে তার এরকম মেরে ওই যে ফেলে দিছিল। আচ্ছা, পানিতে। ওই গাছটার নিচে ওখানকার যে মাতবর বা মেম্বার ছিল, তার ছেলে পেলেরা এই কাজটা করছে। ওকে, এটা অনেকে বলে। তো এবং অনেকে ভয় পায় ওইখানে গেলে, এবং ওইখানেই তাকে ওখানে দেখা গেছিল। অনেক ধন্যবাদ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি যে খুব ভালো লাগছে। লিখেছেন আমাদের ফেসবুকে রফিক রাজ, লিখেছেন কাল অফিসে ঘুম আসলে আপনাদের খবর আছে নাই। আমাদের এখানে আমাদের টিমের সাথে এসেছেন আহমেদ বাবু, আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনবো। আপনি যে ঘটনাটা বলবেন সেটা কি? আচ্ছা, তার থেকে শুনি যে কেমন লাগছে এখানে এসে আপনার কাছে। ভাই ভালো লাগছে, বেশ মানে ডিফারেন্ট টাইপের। কিন্তু আমরা বেশ আসলে সময় পাইনি, আমরা আসলে এসে পৌঁছেছি আপনি জ্যামে পড়েছিলেন, এমন সময় এসে পৌঁছেছেন যে মানে খুব একটা কিছু দেখা হয়নি। তবে যখন নামলাম তখনই বেশ আপনার অন্ধকার লাগছে, মানুষজন খুব একটা এই স্ক্যাটার্ড মানুষ, আর মানে জায়গাটা সম্বন্ধে বেশ কিছু খুব আশেপাশে বাড়িঘর থাকলেও জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা, হ্যাঁ স্ক্যাটার্ড অবস্থা সেটাই। এবং মানে বেশ আপনার একটা ভৌতিক এনভায়রনমেন্ট। আরো যখন শুনলাম যে ঝিলের ব্যাপার, আমরা সবচেয়ে আমার আজব লেগেছে যে ঝিলটা নিয়ে এত কিছু শুনছি, সেই ঝিলটা তো অনেকটাই ভরাট করা হয়েছে, সেই ঝিলের ওপরে দাঁড়িয়ে ইনফ্যাক্ট আমরা কথা বলছি। হ্যাঁ, আমরা এখন সেই ঝিলের ওপরে আছি। সেটাই বললো যে এখানে নাকি ঝিল ছিল, বেশি দিন না, 3-4 বছর আগে কথা। সেটাই। যাই হোক, আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোথাকার? এই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গ ওই এলাকার, এবং যিনি বলেছেন ঢাকায় থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, শুনি আমরা ঘটনা। আচ্ছা, তো তখন যে বলেছে তার নামটা আমি ছদ্মনাম করে দিচ্ছি, মানে সে বলতে চায় না। আচ্ছা, ধরে নিলাম যে শিউলি নামে একজন এই কাহিনীটা আমাকে বলেছে। তো সে যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে, তখন তার একজনের সাথে রিলেশন হয় আর কি। দে বিকাম গুড ফ্রেন্ড অ্যান্ড দেন দে বিকাম লাইক বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। এবং বেশ কিছু সময় পারের মধ্যে তাদের রিলেশনশিপ বেশ স্ট্রং হয়, এবং তারা ফিল করে যে আমাদের বিয়ে করা দরকার, বাট ওদের বাসায় মেনে নেয় না
জিনিসটা, বাসায় কারোই মেনে নেয় না। তো ওরা যেটা করে আপনার বাসা থেকে পালিয়ে যায় আর কি, বাসা পালিয়ে যায় মানে চলে যায় ওখান থেকে। তো চলে যাওয়ার মতো মানে তাদের মানে অ্যাফোর্ডেবিলিটি ছিল না যে ঢাকা শহরে সাস্টেইন করার মতো। তো যেটা হয় যে ওই ছেলের যে মামার বাড়ি ছিল সেটা উত্তরবঙ্গে একটা জায়গায়, সেখানে একটা বাসা, সেখানে মানে ওরা মুভ করে যায় আর কি। এবং মামার বাসাটা, যেটা মামা বিদেশে থাকেন এবং বাসাটা আপনার বেশ খালি অবস্থায় থাকে এবং ওখানে কোনো অ্যাবান্ডেন্ট টাইপের আর কি, মানে কোনো কেয়ারটেকার নেই বাসাটা উঠতে হবে। তো যাক, বাগান বাড়ি টাইপের, গাছপালা আছে, তালা মারা থাকে এবং কোন একজনের কাছে দায়িত্ব আছে সে বাসাটা সপ্তাহে একবার খোলে বা এরকম কিছু একটা। বাসার ভেতরে ওয়েল ফার্নিশড, ফার্নিচার টার্নিচার সব আছে। তো এরকম অবস্থায় ওই বাসাটা যে ওনার বুঝে নেয়, মানে থাকার জন্য ব্যবস্থা করে। তো বেশ দিনের বেলা ওই ওর যে হাজবেন্ড ছিল সে বাইরে যায় কাজকর্ম আরো বিভিন্ন জিনিস খোঁজার জন্য বা তার প্রয়োজনে, ওই শিউলি বাসা থাকতো বেশিরভাগ সময়। তো একদিন দুপুরে, প্রথম দিকেই কিছুদিন পর দুপুরে, তো ঠিক ধরেন 11টা-12টা এরকম একটা সময় ও ছাদে ওঠে। তো ছাদটা ছিল গাছপালা, আশেপাশে বেশ গাছপালা ছিল, মানে ছায়া, একটা বিশাল একটা ছায়াময় পরিবেশ ও জায়গায়। তো ছাদে ঘুরতে ঘুরতে সে ফিল করে যে মনে হচ্ছে তার পেছনে কেউ হাঁটছে। তো ফার্স্ট ফিল করে, যেহেতু সে শহরে মানুষের চেয়ে অতটা মানে আপনার ভয় পায় না সহজে জিনিসপত্র, বাসায় কিন্তু সম্পূর্ণ একা থাকার কথা। তো ফিল করে হয়তো এই গ্রামের কোনো মানুষ বা কেউ তার সাথে এসছে। তো পেছন ফিরে দেখে কেউ নাই, বেশ ফাঁকা। তো স্পষ্ট বোধ করে যে ওর পিছনে কেউ হাঁটছিল, মানে কেউ একদিন হাঁটছিল। তো যাক, সে আস্তে আস্তে করে কি ছাদ থেকে নেমে চলে আসে বাসার ভেতরে। তো আসার পরে সে আবার শুনতে পায় যে ছাদের ওখানে কথা বলছে কে জানি, মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, ফিস 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 শব্দ হয়। তো যাক, তখন ওর কাছে একটু অস্বস্তি লাগে এবং ব্যাপারটা সে তার হাজবেন্ডকে বলে আসলে। হাজবেন্ড বলে, ইটস ওকে, এটা তোমার মন ভুল, বা অন্য আশেপাশে কেউ কথা বলছিল, এইসব শব্দ তুমি শুনছো। তো থাকতো ওখানে। তোর যতক্ষণ সে আর তার হাজবেন্ডের বাসা থাকতো তেমন কিছু আর কি ওখানে এক্সপিরিয়েন্স করতো না, যেটা মানে ওদের এক্সপিরিয়েন্স হতো না। এই ধরনের কথাবার্তা বা চলাফেরা শব্দগুলো সে পেত যখন সে একলা থাকতো এখানে। তো এবং ওর মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করে দেয় থাকতে থাকতে। যেমন সে কিছু মানে অ্যাবনর্মাল অ্যাক্ট করে, অকারণে হাসাহাসি করে, তারপর দেখা যাচ্ছে ব্যবহারেও একটা আচার আচরণে চেঞ্জ চলে পরিবর্তন আসে, যেটা নাকি ওর হাজবেন্ড ধরতে পারে। তো ওর হাজবেন্ড মনে করে যেহেতু ফ্যামিলি থেকে দূরে, সবকিছু থেকে দূরে, তার মধ্যে একটা মানে ডিফারেন্স তৈরি হয়েছে, তার বিহেভিয়ারাল ডিফারেন্স, হ্যাঁ, যেটা নাকি তার পার্সোনালিটিটা ডিফারেন্ট হয়ে গেছে এরকম ভাবে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা, যে ওর হাজবেন্ড যেটা ফাইন্ড আউট করে যে ও রাতের বেলা একদিন দেখে যে মানে সে বিছানায় নাই আর কি, বিছানায় নাই। তো হাজবেন্ড তাকে খোঁজে আর কি। তো খুঁজতে খুঁজতে যেটা যায়, যে দেখে যে তার ওয়াইফ আপনার ডাইনিং স্পেস, মানে যেখানে ডাইনিং স্পেস না, একটা খাওয়ার ঘর ছিল সেখানে, সেটার পাশে বসে বসে সে আপনার চাল, যে কাঁচা চাল, সেটা খাচ্ছে, মানে নর্মাল চাল, ভাত না সেটা। তো ও যায় সামনে, যে বলে, কি তুমি কি করতেছো এখানে? দেখে চাল হাতের মুঠে খাচ্ছে। তো তাকে ধাক্কা দেয়, তখন দেখতে ঘোর ভাঙে, মানে সে ঘোরের মধ্যে ওখানে বসে বসে চাল খাচ্ছে, কটমট কটমট করে। তো হাজবেন্ডের কাছে ব্যাপারটা খুব অড লাগে যে এরকম আচরণ কেন করছে। তো এরকম পরবর্তীতে কয়েকবারই রিপিটেডলি এরকম হতে থাকে। তার আচরণ বিভিন্ন কিছু, ঘুমের ঘরে হাঁটে, ঘরের এদিকে যায়, ওদিকে যায়। হাজবেন্ড বেশ চিন্তিত হয়ে যায় যে ওর মধ্যে চেঞ্জ গুলো কেন আসতেছে। তো একদিনকার কথা, যেদিন মানে হাজবেন্ড বেশ মানে শক্ট হয়, ওয়ারিড হয়ে যায়, যে দুজন ঘুমিয়েছিল, হঠাৎ করে সে দেখে যে তার যে বারান্দা, সেটার মধ্যে সে শোনে ফিস ফিস শব্দ, ওনাকে কে কথা বলতেছে। তারপর সে দেখে একটা ছায়ার মতো, অন্ধকারের মধ্যে, মানে বেশ আপনার বোঝা যাচ্ছে গাঢ় অন্ধকার। আসল ভাই এরকম জিনিস আমিও দেখেছি, আপনাকে আমি বলেছি অতীতে, হ্যাঁ, মানে এই জন্য ওনার বর্ণনাটা আমি আরো রিলেট করতে পারতেছি, যে আপনার অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার। রাইট, আমরা এটা বেশ কয়েকবার এবং আমার নিজের চোখে এই জিনিস দেখা অতীতে। তো এরকম একটা জিনিস দরজা থেকে ঢুকলো, ঠিক মানুষের একটা শেপ, বেশ লম্বা একটা ছায়া, হেঁটে হেঁটে আসলো তার ওয়াইফের পাশে এসে, মনে হলো যে তার ওয়াইফের উপর শুয়ে পড়লো এবং মিলিয়ে গেল ছায়াটা, এবং ওনার তখন শরীরে কাটা ধরে যায়, মানে হি গট স্কেয়ার্ড। এবং সে দেখে যে একটু পরেই তার ওয়াইফ ওই যে ঘুমের মধ্যে হাসতেছে, ঘুমের মধ্যে সে হাসতেছে। ফার্স্টে তার হাসিটা হালকা, তারপর খিলখিল করে আসে। তো উনি বেশ হয়ে যায়, উনি ওয়াইফকে ধাক্কা দেয়। তো ওয়াইফ ওনার সাথে কথা বলে, বাট কথাটা ডিফারেন্ট, কোনো আগা কথা নেই কথার, এলোমেলো কথাবার্তা বলে।
তো উনি ভয় আর তাকে বিরক্ত করে না। সকালে ওয়াইফকে জিজ্ঞেস করে তুমি এরকম করছো, ওয়াইফ বলে না আমি করি। এবং এইবার উনি ওয়ারিড হয়ে যেটা করে, উনি যায় যে বাসাটার দায়িত্ব আগে ছিল, মানে বাসাটা হালকা দেখাশোনা করতো, তার সাথে কথা বলে যে ভাই এই বাসাটা কি সমস্যা আছে। সে বলে যে না আসলে আপনার চাচা বা মামা যিনি ছিলেন আর কি, তিনি এই বাসাটা কিনছিলেন, এখানকার একজন পুরনো হিন্দু জমিদার ছিলেন, মানে জমিদার টাইপের জমিদার টাইপের একজন লোক ছিলেন, তার বাড়ি। পরবর্তীতে ওনার কাছে বিক্রি করে উনি ভারতে চলে যায়। এবং আসলে মানে আপনার মামা একটু বেশি দিন এই বাসা আসতেন না, উনি জাস্ট একটা মানে গ্রামীণ অঞ্চলে একটা প্রতিপত্তি রাখার জন্য করছিলেন। এবং এখানে এই বাসার সাথে একটু দূরে এখানে কিন্তু মন্দিরও আছে। আচ্ছা। এবং উনি কখনো কিন্তু সেখানেও যান নাই, ওটা টেক কেয়ারও করেন নাই, কিছুই করেন নাই। তো অনেক কিছু অ্যাবান্ডেন্ট রাখলে সেখানে অনেক কিছু হয়। তো হইতে পারে ভাই আপনি যেটা করেন, আপনি দোয়া টালা পড়েন বা আপনি কোন একটা হুজুর আনেন বাড়ি মিলাতো। ওই লোক আবার ওই বিশ্বাসী টাইপের ছিল না ছেলেটা, ওর হাজবেন্ড যেটা, সে এগুলা আমলে নেয় না। এনিওয়ে তার ওয়াইফের পাগলামিও যেরকম বাড়ে বিভিন্ন রকমের। এবং সে একদিন দুপুরে তার ওয়াইফকে বাসায় পায় না, খুঁজতে 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 যায় এবং যে দেখে ঠিকই ওই বাসার পাশ দিয়ে ওই আপনার বাগানের মধ্যে পুকুর আছে, ওটার পাড় দিয়ে হেঁটে হেঁটে যায়, ঠিকই দেখে ছোট চাতালের মতো ছিল, সেখানে মন্দির আছে, সেই মন্দিরের কাছে তার ওয়াইফ বসে আছে সিঁড়ির মধ্যে, দুই পা দিয়ে বসে আছে। তো ওয়াইফকে উঠাতে যায়, ওয়াইফ উঠে না, তার সাথে ওলট পালট কথা বলে এবং এক সময় তার ওই হুঁশ ফেরে। তুমি কিভাবে আসছো জিজ্ঞেস করে, তখন তো ওয়াইফ বলে যে আমার কাছে কিছু অস্বস্তি লাগে, আমার মনে হয় যে আমাকে কে ডাকলো, আমি ফলো করে করেছি। কে ডাকলো তোমাকে? মনে হয় মহিলা ডাকলো, আমি ফলো করে করে এখানে আসছি, এরপর আমার কিছু খেয়াল নেই। এই পর্যায়ে ওনার ভয় বেশি লাগে। উনি ওই ওই ওর ওয়াইফের মানে যে কাহিনীটা বলতে যার নাম বললাম ধরেন শিউলি, শিউলির বড় বোনকে ফোন করে বুঝিয়ে বলে যে আমাদের এই সমস্যা, এই আমরা এখানে আছি এখানে, তো প্লিজ আপনি পারলে কিছু করেন, আপনার বোনকে নিয়ে আমি একটু সমস্যা আছে। তো শিউলির বোন চলে আসে মানে ঠিকানা নিয়ে। আসার পরে সে বলে যে দেখেন আমার বোনের সমস্যা, আপনি অবিশ্বাসী মানুষ, বাট আমি বিশ্বাস করি সম্ভবত তাকে কোন একটা খারাপ কিছু করছে, পজেস করছে। তো সে মানতেই রাজি না, সে বলে না আমি এগুলো করবো না, আমি দরকার ঢাকায় যাবো, আমি কোনো চিকিৎসা করবো। বলে যে আপনি শুনেন, আপনি আমার মতো ডিসিশন নেন, এটা আমার বোন, আপনারা অলরেডি অপরাধ করছেন, বাসায় কিছু না বলে চলে আসছেন। তো এনিওয়ে তারপর যেটা শুনে যে ওনারা ঢাকার থেকেই এক হুজুরকে নিয়ে আসে এখানে, এনে সে হুজুর দেখে বলছে যে সে পজেস্ট। এবং পজেস্ট মানে ওই যে ওই মন্দিরের আশেপাশে কোন একটা মানে খুব এরিটার জিন থাকতো এবং এই বাসায়ও সে তার চলাফেরা ছিল অনেক আগের থেকে। এবং সেই এই মানে এখানে করতে হতো, এখানে আসাতে তারা হয়েছে মানে আপনার ডিস্টার্ব হয়েছে এবং দ্যাট জিন ফলেন ফর ইউর ওয়াইফ, এবং সে তাকে মানে আপনার পজেস্ট করছে। তো যেটা হয় তারপরে সে বলে যে এখানে থেকে কোনো মতো রিচুয়াল করা সম্ভব না, আমার জন্য এই জিনিসটা কঠিন হবে। তো অনেক রিকোয়েস্ট করে আপনি এখানেই করেন, কারণ এভাবে নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে আপনি এইভাবে নিতেও পারবেন না, আপনাকে বিভিন্ন হার্ড টাইম দিবে, সমস্যা দিবে। তো যাক ওখানে উনি রিচুয়াল করে, ওই মানে আপনার সেই মেয়েকে আপনার বেঁধে টেধে এরকম রিচুয়াল মানে দোয়াটো পড়ে এবং বিভিন্ন কিছু করে। তো এই পর্যায়ে দেখে যে ওই যে মৌলানা সাহেব ওনার খুব কষ্ট হয়, ওনার আপনার ওই হাঁটার সময় ওনাদের একটা পা ব্যাকি মানে বাঁকা করে দিচ্ছে ধরনের জিনিসপত্র। যাই হোক পরে অনেক ইসের পরে ওখান থেকে ছাড়ানো হয়, কিন্তু ওই জিনিসটা তাকে বলে যে এখানে থাকা যাবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই জিন তাকে বলে তোমায় চলে যেতে হবে। তো মৌলানা সাহেব বলে আমি তো এখান থেকে যাবো না, সেও যাবে না, তুমি যেহেতু এখানে আসছো তুমি তাকে পজেস করছো এবং এটা নিয়ম নেই। আমাদের ওই যিনি হুজুর ছিলেন তিনি এরকম কথা বলছিলেন যে তোমাদের মধ্যে রিলিজনেরও মিল নাই এবং তুমি আরেকটা ডিমেনশনের মানুষ, মানে ডিমেনশনের জীব, এও আরেকটা ডিমেনশনের জীব, তোমাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। ইট ইজ প্রোহিবিটেড, রিলিজিয়াসলি অলসো প্রোহিবিটেড, নিষেধ আছে, একজন একজনের সাথে করা যায় না, যদি যেটা করে সেটা মানে গুনার কাজ এবং ইউ উইল বি পানিশড। এর কিছু প্রসিজার এমনিও আছে এরকম। যাক এই ধরনের কিছু ইটি করে তাকে মোটামুটি সুস্থ করে তোলা হয় এবং আলটিমেটলি তারা ঢাকায় ফিরে আসে। কিন্তু ওই যে শিউলি যার নাম বললাম সে বলে এখনো সে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে। আচ্ছা, সে যেটা বলে যে সে দেখতো তার হাজবেন্ডকে সব সে বলেনি, সে খুব গ্রুপমান একটা ছেলেকে দেখতো, খুব হ্যান্ডসাম একটা ছেলেকে দেখতো এবং সে নাকি এখনো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার আশেপাশে সে ছেলেটাকে দেখে, মানে তার কাছে খুব একটা আসে না বাট সে দেখে ছেলেটাকে। আচ্ছা, এটাই ছিল কাহিনী। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের লিখে চলে যাবো আমাদের অতিথি দিনারের কাছে। দিনার এর আগেও অনেকবার রিফুতিতে এসেছেন, আমরা যখন ঢাকার বাইরে যাই আমরা আমাদের কিছু যারা রেগুলার আসেন এবং যারা ভালো ঘটনা বলেন তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে আসি সবসময়, সেই হিসেবেই দিনার এখানে এসেছেন এবং তিনি একটা ঘটনা বলবেন। আমি শুনবো আপনার ঘটনা, প্লিজ আপনি একটু বলবেন যে কোথাকার ঘটনা এটা। জি ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। এটা
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইরাপুর নামক গ্রামের ঘটনা। ওকে। তো রাসেল ভাই সবসময় আমার ঘটনায় চলে যাই। আমাকে যে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মঈন ভাই। তো ঘটনাটি 2010-এর দিকের একটি ঘটনা। তো তখন উনি রং মিস্ত্রির কাজ করতেন। তো যথারীতি উনি একদিন কাজ শেষ করে উনি বাসায় ফিরতেছিলেন। তো বাসা ফেরার সময় উনি ওনার দুদিনের যে রোজ ছিল, রোজের যে টাকাটা ছিল, সেই টাকাটা নিয়ে উনি ওনার বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন প্রায় বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে তখন রাত 9টা 9:30 মতো বেজে যায়। তো উনি বাসা যখন আসতেছিলেন তখন উনি আপনার দোকান থেকে চিড়া আর কিছু গুড় কিনে নেন বাসার জন্য। আচ্ছা। তো উনি বাসা দিকে হাঁটতেছিলেন। তো উনি গ্রামের যে পাকা রাস্তাটা ছিল, পাকা রাস্তা ছিল, যখন উনি কাঁচা রাস্তার দিকে হাঁটা শুরু করেন তো রাস্তাটা বেশ সরু ছিল। তো দুই পাশে আপনার ধানি জমি ছাড়া কিছুই নেই এবং বাড়িঘর বলতে গেলে বেশ খানিকটা অনেক দূরে দূরে। তো যখন উনি বাসার দিকে হাঁটতেছিলেন তখন ওনার হাতে একটা টর্চ ছিল আর হাতে ওনার গুড় আর আপনার চিড়ার যে ব্যাগটা ছিল ওটা ওনার হাতে ছিল। তো উনি যে ওই রাস্তাতে যখন হাঁটতেছিলেন ওই টর্চ নিয়ে, তখন উনি একটা জায়গায় এসে থেমে যান। তো সেই জায়গাটা হচ্ছে যে 4 রাস্তার একটা মোড়। তো উনি লক্ষ্য করলেন যে ওই 4 রাস্তার মোড়ে যে 3টা রাস্তা ওনার সামনে, তো উনি দেখলেন যে 3 রাস্তা দিয়ে 3টা কুকুর এসে ঠিক আপনার ওই মোড়টার মধ্যে এসে দাঁড়িয়ে পড়লো। যখন দাঁড়িয়ে যায় তারা, সেই কুকুরগুলো সেখানে আপনার বার্কিং করা শুরু করলো নিজেরা এবং তারা মারামারি করতেছিল কুকুরগুলো। তো উনি মানে থেমে যান সেখানে, কারণ হচ্ছে উনি চিন্তা করলেন যদি উনি ওই কুকুরগুলোকে ক্রস করে আগে যেতে চান তাহলে এমন হতে পারে যে কুকুরগুলো তাকে মানে কামড় দিতে পারে বা আঘাত করতে পারে। তো ওইটা দেখে উনি সেখানে থেমে যান। তো উনি টর্চ দিয়ে আপনার ওই ঢিল উড়ে মারে কুকুরগুলো যাতে সেখান থেকে সরে যায়। তো এটা মার পর যেটা ঘটলো সেটা আরো মানে ভয়ানক একটা অবস্থা তৈরি হয় তখন, যে দেখলেন যে সেই কুকুরগুলো 3টা কুকুর একসাথে তার দিকে আপনার তেড়ে আসলো এবং কুকুরগুলো অ্যাটিটিউড এমন ছিল যে মনে হচ্ছে যে তার হাতে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা তারা তার থেকে ছিনিয়ে নিবে, এরকম একটা অবস্থা। তখন উনি বেশ ভয় পেয়ে যায় এবং উনি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছিলেন না। আচ্ছা। ঠিক ওইখানটা থেকে কিন্তু আপনার 25 কি 30 মিটার এরকম হবে, ঠিক সেই মোড়টা থেকে দূরে একটা চায়ের দোকানে কিছু লোক বসে চা খাচ্ছে এবং উনি দূরের থেকে দেখতে পাচ্ছেন সে লাইটের মধ্যে। তো যখন এই কুকুরগুলো ওনার সামনে এরকম করতেছিল তখন উনি লক্ষ্য করলেন পিছনে তাকে যে ঠিক দূরের থেকে আপনার ভ্যান বা রিক্সা জাতীয় কিছু একটা আসতেছে সেই রাস্তা দিয়ে এবং সেটা নিচে হারিকেন জ্বালানো ছিল। আচ্ছা। তো যখন উনি পিছনে ফিরে রিক্সা বা ভ্যানটা দেখেন, তো দেখার পর উনি সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকান। 2 সেকেন্ড কি 3 সেকেন্ড হবে, উনি লক্ষ্য করলেন যে ওনার সামনে কুকুর কিছুই নেই, একদম সবকিছু সব মানে ভ্যানিশ। তো উনি চিন্তা করলেন যদি স্বাভাবিক যদি কোনো কুকুর হয় রাসেল ভাই সেখান থেকে যদি চলে যায় ওনার কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাওয়ার কথা। তো চারপাশে বাসা বাড়ি বলতে কিছুই নেই, ধানি জমি। তো তারা যত দূর যাক দেখতে পাওয়ার কথা। তো উনি বুঝলেন যে এগুলো অথবা কোনো খারাপ কোনো কিছু ছিল। তো উনি সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই চায়ের দোকানটার সামনে আসে। তো চায়ের দোকানের সামনে এসে উনি জিজ্ঞেস করতে লাগলেন ওই লোকগুলোকে যে আমি যখন চিৎকার করতেছিলাম আপনারা তো কেউ কোনো রেসপন্স করতেছিলেন না, আপনারা কেমন ডাক শোনেন নাই? ওই রাত 9টা 9:30 থেকে কিন্তু অনেক দূর থেকে ডাকলো কিন্তু শুনতে পাওয়ার কথা। তো তারা যেটা বলে যে তারা নাকি তার কোনো ডাকে শুনতে পায়নি, তার কোনো চিৎকারও তারা শুনতে পায়নি। উনি তো মানে ধরে নেন ওনার সাথে খারাপ কোনো কিছু একটা ঘটছে। তো সেখান থেকেও তার বাসার ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটার মতো। আচ্ছা। তো উনি বাসার উদ্দেশ্যে একাকে রওনা হন আবারও। তো হাঁটার সময় উনি যেটা ফিল করলেন যে কুকুর বা হিংস্র কোনো প্রাণী যদি সামনে থাকে যে তাদের মুখ থেকে একজন একটা সাউন্ড হয়, গড় করার মতো একটা সাউন্ড মতো বের হয়। তো এরকম একটা সাউন্ড উনি শুনতেছেন যে ওনার পিছন থেকে আসতেছে। আচ্ছা। এবং মনে হচ্ছে যে তার পিছনে 3-4টা মানে কুকুরের মতো কিছু একটা হবে যারা তার পিছনে হাঁটতেছে। আচ্ছা। যেই উনি পিছনে ফিরে তাকায় সঙ্গে সঙ্গে সব স্টপ হয়ে যায়। তো এরকম উনি বেশ কয়েকবার পিছনে তাকায়। তো উনি দূর পরে ওনার বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকেন। তো হাঁটতে একটা সময় ওনার বাসায় গিয়ে পৌঁছান। তো বাসায় পৌঁছানোর পর উনি ওনার আম্মাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেন। তো তার আম্মা যেটা করে যে ওনার হাতে যে চিড়ার যে গুড়ের যে প্যাকেটটা ছিল তার আম্মা সেটাকে ঘরে নেয়নি, সেটাকে তার আম্মা বাইরে ফেলে দেয়। এবং তিনি যেটা বলে যে এটাতে হয়তো বা কোনো খারাপ জিনিসের নজর পড়ছে এরকম কোনো কিছু। তো যাই হোক, এই ঘটনার সপ্তাহখানেক পরের যে ঘটনাটা সেটা হচ্ছে উনি যে ইরাপুর যে গ্রামটার কথা আমি বললাম সেখানে তার খালার বাসা। তো উনি সেখান থেকে তার গ্রামের দিকে আসতেছিলেন। আচ্ছা। তো তখন প্রায় রাত 2টা 2:30 এরকম একটা সময় হবে। তো রাসেল ভাই এই 2টা গ্রামের মাঝামাঝি জায়গায় একটা পুল আছে এবং সেখানকার ওই স্থানীয় যে লোকজন তাদের মধ্যে একটা মিথ আছে যে এরকম যে সেখানে নাকি রাতের বেলায় এখনো একটা হাতির মতো একটা প্রাণী দেখা যায় যে সেখানে হাঁটাচলা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে কিন্তু কোনো বনাঞ্চল নেই যে সেখানে হাতি আসবে, মানে হাতি আসতে হলে তো সেই রকম বন লাগবে। জি, সেখানে শুধু ধানি জমি আর একটা শ্মশান ছাড়া কিছুই নেই। আচ্ছা। তো এই কথাগুলো তার মনে পড়তেছিল আর ওই রাস্তাতে উনি তখন বাসার দিকে ফিরতেছিলেন। আচ্ছা। তো যেই আপনার উনি ওনার ঠিক সেই পুলটার কাছাকাছি আসেন, একটা খালের উপর পুল ছিল, তখন উনি দেখলেন যে ওনার বাম দিকে ছিল একটা শ্মশান, গ্রাম্য শ্মশান, যেটা আপনার ঠিক পিছন দিকে মনে হচ্ছে বেল
বেলে যেমন সাউন্ড গুলো হয় না, যে আমরা যে গ্রাম দেশে দেখা যায় যে অনেক সময় আপনার ওই যে হাতি বা আপনার ছাগল টাইপের গলা প্রাণীদের ঘন্টা থাকে গলায়। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা ঘন্টার শব্দ ওনার পিছন থেকে আসতেছে। আচ্ছা। তখন কিন্তু উনি এই জিনিসগুলো কিন্তু কল্পনা করতেছিলেন যে উনি ওনার মুরব্বীদের মুখ থেকে এগুলো শুনছেন। তো রাস্তার পর যখন উনি পিছিয়ে ফিরে তাকায়, তো পিছিয়ে ফিরে তাকানোর পর উনি পুরো স্টাক হয়ে যায় জায়গায়। আচ্ছা। উনি দেখেন দিব্যি একটা হাতির মতো দেখতে একটা প্রাণী, যে কিনা বাম দিকে ক্ষেতের থেকে উঠে রাস্তা ক্রস করে শ্মশানের দিকে যাচ্ছে। এবং আচ্ছা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সে হাতির কিন্তু মাথার কোনো অংশ ছিল না, মাথার কোনো শেপ ছিল না। আচ্ছা। এবং সেটা ওই জায়গার মানুষজন নাকি এখনো দেখে, সে জায়গার ওই এখনো পর্যন্ত দেখা যায়। কেউ যদি ইন্টারেস্টেড হন, কেউ যদি দেখতে চান, তাহলে তিনি সেই এলাকায় যেয়ে এটার খোঁজ খবর নিতে পারেন। হ্যাঁ, এবং ইরাপুরে যারা আছে, যারা ঘটনা শুনতেছেন, তারাও গেস করতে পারবেন। আচ্ছা। তো উনি যখন এটা দেখতেছেন, উনি দেখলেন যে সেই জিনিসটা রাস্তার এক পাশ থেকে উঠে জাস্ট শ্মশানের দিকে ঢুকে যাচ্ছে। তো উনি জাস্ট স্টাক হয়ে জিনিস দেখতেছেন। তো একটা সময় আমার কাছে মনে হলো যে হাতিটা হাওয়ার মধ্যে মিশে গেল। আচ্ছা। যে উনি মানে মনে হচ্ছে যে সেটা ভ্যানিশ হয়ে গেল জায়গা থেকে। তো এটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যান, কারণ উনি এই ধরনের কথাগুলো কিন্তু ওনার মুরব্বীদের মুখ থেকে শোনে। আচ্ছা। তো এটা দেখার পর উনি জাস্ট ঘুরে সে পুলটার উপরে উঠে। তো পুলটার উপরে ওঠার পর ওনার সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে ওই পুল থেকে যদি 4-5 জন মানুষ যদি বা বাচ্চা যদি একসাথে পানিতে ঝাঁপ দেয়, সেরকম একটা শব্দ হবে। আর রাতের বেলা তো খুব ক্লিয়ারলি শুনতে পাওয়ার কথা। তো উনি যখন ঠিক সেই পুলটার উপরে উঠেন, ওনার কাছে মনে হলো যে কিছু লোক একসাথে মানে ওনাকে দেখার পর বা উনি পুলে উঠার সঙ্গে সঙ্গেই তারা মনে হলো সেই পানিতে ঝাঁপ দিল। আচ্ছা। তো এইটা রাসেল ভাই দেখার পর আর বেসিক্যালি আর 2টা-2:30 বাজে তো কারো এভাবে গোসল করার কথা না। তো উনি মানে ওনার আর কোনো বুঝার বাকি ছিল না যে ওনার সাথে খারাপ কিছু ঘুরতে যাচ্ছে। তখন উনি দোয়া দুরুদ যা পারে সেগুলো পরে মানে সেখান থেকে দৌড় দেয় বাসার উদ্দেশ্যে। তো উনি দৌড়াতে থাকে। ঠিক উনি ওনার বাসার কাছাকাছি যখন আসে, লাস্ট যে ইনসিডেন্টটা তার সাথে ঘটে, তো সেখান থেকে তার বাসার ডিস্টেন্স ছিল 15 মিনিট কি 20 মিনিটের ডিস্টেন্স ছিল তার বাসার। আচ্ছা। তো ওই জায়গাটা আসার পর উনি যেটা দেখে যে ওনাদের গ্রামেরই একটা পাগল মেয়ে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এবং সেই মেয়েটা কিন্তু এখনো সেখানেই থাকে। আচ্ছা। তো তাকে নিয়েও অনেক কথা আছে যে তাকে নাকি ওই বদজিন ধরে ওই শ্মশানের পাশ থেকেই। তো তাকে অনেক হুজুর দেখানো হয়, সে কিন্তু এখনো সুস্থ হয়নি। তো সে দেখে যে সেই মেয়েটা দাঁড়ানো আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেই মেয়েটাকে কিন্তু সারাদিন কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাসায়। আচ্ছা। আচ্ছা। ওনাদের গ্রামে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে রাত হলে তাকে কিন্তু আর বাসায় পাওয়া যায় না। শিকল দিয়ে বাঁধা অবস্থা থাকে, কিন্তু রাত হলে তাকে পাওয়া যায় না। তার মানে সে সামহাও বাসার বাইরে চলে যায়। হ্যাঁ, এবং অনেকদিন এমন হয়েছে যে তার বাবা, তার ভাই এবং অনেক সময় মানে গ্রামে যেসব প্রতিবেশী ছিল তারা তাকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসছে। এবং অনেক সময় এমন হয়েছে যে সে 2-3 দিনের জন্য উধাও হয়ে গেছে। ফিরে আসার পরে তাকে কি জিজ্ঞেস করা হয়েছে যে কোথায় গিয়েছিল? সে নর্মালি কথা অ্যান্সার দিতে পারে, কিন্তু ওইগুলো বললে সে কোনো সময় হাসে বা অন্যরকম মানে বিহেভিয়ার দেয়, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল বিহেভিয়ার না। আচ্ছা। তো সে দেখে যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। তো ওটা দেখার পর মঈন ভাই ওটা দেখার পর উনি তাকে বলে যে তুই এত রাতে এখানে কি করতেছিস, ওই পাগল মেয়েটাকে বলে। আচ্ছা। তো মেয়েটা তাকে যেটা বলে যে তোকে তো আমি এর আগে একবার সাবধান করছি, প্রথম যে ঘটনা বললাম উনি এটা মিন করেন। তো আসলে উনি যেটা দেখেন যে মেয়েটা কিন্তু স্বাভাবিক নর্মাল একটা হাইটে ছিল, 5 ফিট 3-4 ইঞ্চি এরকম। আচ্ছা। কিন্তু মেয়েটা দাঁড়ানোর স্টাইলটা এরকম ছিল যে দাঁড়ানোর ভূমিটা এরকম ছিল যে সে রাস্তার এক প্রান্তে একটা পা দিয়ে রাখছে এবং আরেক প্রান্তে আরেকটা পা দিয়ে রাখছে। ওকে। ঠিক সে দুই দিকে 2টা পা দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিন্তু আমরা যে আরো অনেক ধরনের ঘটনা শুনি এরকম যে 2 দিকে পা দিয়ে রাখে, অনেক বিশাল লম্বা দেখতে, এরকম কিন্তু না, এরকম কোনো কিছু না। না, সে স্বাভাবিক একটা মানুষের মতো, বাট তার পা দুটো ছিল মানে স্বাভাবিক না, বেশ লম্বা ছিল পা দুটো, এবং রাস্তার এক প্রান্তে একটা এবং আরেক প্রান্তে একটা। তো সে মেয়েটা তাকে বলতেছে যে তুই যদি বাসা যেতে চাস তাহলে তুই পায়ের নিচ দিয়ে যা। তো ওনার কাছে কিন্তু কোনো ওয়ে ছিল না, কারণ তার এক পাশে ছিল বিশাল বড় বাঁশঝাড় এবং আরেক পাশে ছিল আপনার একটা খাল, যে খালে মানে পানি ছিল না তখন। তো উনি চিন্তা করতেছেন যদি উনি খালের এই দিক দিয়ে উনি বাসার দিকে রওনা হন, তখন ওনারও বাসাকে যে মানে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। তখন উনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে মানে যখন উনি সিনারিওটা দেখেন উনি বেশ ভয় পেয়ে যান। আচ্ছা। তখন উনি যেটা করেন যে খালের মধ্যে দিয়ে দৌড় দেন। তারপর কি ঘটে ওনার কোনো কিছু মনে নেই। তো উনি বাসায় না ফেরায় ওনার বাবা ওনাকে ঠিক ফজরের কিছুক্ষণ আগে ওনাকে খুঁজতে বেরোন টর্চ নিয়ে। আচ্ছা। তো তার বাবা তাকে খুঁজতে বেরো, তাকে যে জায়গাটা পায় সেটা হচ্ছে সে যে জায়গাটা ওই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবা তাকে সেই জায়গাটায় রিচ করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে তাকে সেন্সলেস অবস্থা সেখানে পাওয়া যায়, কিন্তু সে যে পাগল মেয়েটার কথা বলতেছিল সে মেয়েটা তার পাশেই বসা ছিল। আচ্ছা। এবং তার বাবা কিন্তু তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করেন, কারণ তারা জানে যে সে মেয়েটা পাগল এবং তাকে মানে রাতের বেলা বাসা পাওয়া যায় না। তো তাকে কিন্তু সেখান থেকে বাসা আনা হয় এবং তারপর অনেক চিকিৎসা করার পর সে স্বাভাবিক হয়।
কিন্তু এই মেয়েটার কিন্তু রাসেল ভাইয়ের বর্তমান কন্ডিশন কিন্তু এরকমই, এবং ওই গ্রামে প্রায় সবাই এই ঘটনাগুলোর সাথে ইউজ টু। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে দিনারের ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাব এই মুহূর্তে ফারনানের কাছে। ফারনান, আপনার ঘটনা শুনি, কোথাকার ঘটনা আগে শুরুতে জানতে চাচ্ছি এটা। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে আসছি। আর যে ঘটনা আমি এখন শেয়ার করবো সেটা আমার আঙ্কেল বলেছে, এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি ইন্ডিয়ার একটা ঘটনা। এবং সে যেটা বলে যে এটা অনেক আগের ঘটনা আসলে, মানে যখন আমার আঙ্কেল কলকাতায় বেশ কিছু সময় পড়াশোনা করে, এবং ওই সময় তার সাথে মানে আমাদের বাংলাদেশে একটা ছেলে পড়াশোনা করতো, এবং সে যেটা হয় যে কতগুলা ইন্ডিয়ান কতগুলো ছেলের সাথে একটা ম্যাচে থাকে আর কি। ওই সময় অনেক আগের কথা এটা। এবং তারা যে বাসাটায় ভাড়া থাকে সেটা হচ্ছে একটা অ্যাংলো ইন্ডিয়ানদের বাসা ছিল। আচ্ছা। এবং বাসার যে নিচতলায় তারা থাকতো এবং উপরে তলায় থাকতো যে ওই মা এবং ছেলে দুজনই থাকতো, মানে উপরে তলায়। এবং তার বাবা ছিল না, এবং ওনারা দুইজনই উপরে তলায় থাকতো, এবং নিচে কয়েকজন স্টুডেন্ট ভাড়া থাকতো। এবং একটা সময় যেটা হয় যে কোন একটা পূজার ছুটিতে যেটা হয় যে ওই সবগুলো ছেলে নিজের তালার মানে ইয়াতে চলে যায়, মানে পূজার ছুটিতে চলে যায়। এবং আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল বাঙালি, সে যেটা করে, সে মুসলমান ছিল, এবং সেটা যেটা হয় যে সে আর মানে কোথাও যায় না, সে ওখানেই স্টে করে। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে মানে সে নিচের তালায় একা থাকে, এবং উপরে তালায় ছিল ওই অ্যাংলো ইন্ডিয়ান্সের যে মা এবং তার ছেলে। তো পূজার প্রায় 2 দিন ছুটি কেটে যাওয়ার পরে যেটা হয় যে উপরে যে ছেলেটা থাকতো, ওই ছেলেটা হঠাৎ করে কোনো কারণ ছাড়া হঠাৎ করে সুইসাইড করে। এবং এই সুইসাইডের কারণটা কি ছিল সেটা তখন কেউ জানতো না। এবং যেটা হয় যে এবং আমার আঙ্কেলের যে ফ্রেন্ড যে ছিল, মানে সে যেটা বলে যে সে কখনো মানে ভাবতে পারেনি যে ছেলেটা আসলে সুইসাইড করবে, কারণ একটা মানুষের সাথে মিশলে তখন বোঝা যায় যে মানে কেমন মানুষ, কিরকম তার ক্যারেক্টার সেটা বোঝা যায়। কোনো মানে কারণ ছাড়াই সে সুইসাইড করে। এবং যেটা হয় যে ওই যে তার সাথে যে তার মা থাকতো তাদের যে বাসার উপরে, সে যেটা হয় যে ওনারা দুইজনই থাকতো, এবং ওনাদের ম্যাক্সিমাম যে রিলেটিভস তারা ওই শহরের বাইরে থাকতো। এবং যে এই যে ছেলেটার মৃত্যুর কারণে যেটা হয় যে মানে ওদের যে শহরের বাইরে যারা রিলেটিভস থাকে তাদের মধ্যে মানে তার দুইজন মামা মানে ওই ইনস্ট্যান্টলি তখন ওই স্পটে আসতে পারে। এবং আসার পরে যেটা হয় যে ওই ছেলেটার মানে এই হঠাৎ করে মারা যাওয়ার কারণে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এবং এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার মামা, দুইজন যে মামা আসে তারা ওই তার মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এবং আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল তাকে বলে যে তুমি বাসাটাকে মানে দেখো, যেহেতু আমাদের বাসা এখন আর কেউ নেই, আর আমাদের যে বাকি যে আত্মীয় স্বজন গুলা তারা সবাই মানে শহরে আস্তে আস্তে প্রায় ভোর হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই তুমি বাসাটা দেখো। এবং উপরে ওই ছেলেটার লাশ ছিল, এবং নিচের তলায় আমার আঙ্কেলের যে ফ্রেন্ড সে ছিল। এবং তাকে সমস্ত ঘরের চাবি টাবি দিয়ে তারা সবাই হাসপাতালে চলে যায়, এবং হাসপাতালে তার মাকে নিয়ে চলে যায়, কারণ হঠাৎ করে ছেলের মৃত্যুতে মানে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো তখন যেটা হয় যে নিচের তলায় যে আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল তখন সে একা ছিল, এবং উপরে তলায় ছিল ওই ছেলেটার লাশ, মানে সুইসাইড করে মারা যাওয়া যে লাশটা সেটা উপরে ছিল। এবং তার একটা সময় বারবার মনে হচ্ছিল, তার বেশ ভয় লাগছিল, কারণ উপরে একটা লাশ রাখা এবং নিচে সে একা সম্পূর্ণ। এবং তার একটা সময় বারবার ভয় লাগছিল, এবং সে কষ্ট পাচ্ছিল যে তার পরিচিত একটা ছেলে এভাবে মারা গেছে। তো একটা পর্যায়ে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে তার মানে রাত্রে ঘুম এসে পড়ে। সে যখন মানে রাত্রে ঘুমিয়ে পড়ে, মানে কোন একটা শব্দে, হুটহাট একটা শব্দে তার ঘুমটা ভেঙে যায়। এবং তার যখন ঘুমটা ভাঙে তখন সে রিয়েলাইজ করতে পারে যে শব্দটা আসলে উপরের ফ্লোরে রাখা যে লাশটা যে ঘরে, সেইখান থেকে শব্দটা আসতেছে। এবং শব্দটা এরকম ছিল যে মনে হচ্ছে যে উপরের ফ্লোরের এক পাশ থেকে আরেক পাশে কেউ অনেক জোরে দৌড়ে যাচ্ছে, মানে এ পাশ থেকে ওপাশে কেউ যদি জোরে দৌড়াদৌড়ি করে, মানে ধস্তাধস্তি করলে যেরকম শব্দ সেরকম সাউন্ড। এবং মনে হচ্ছিল যে উপরে যে আসবাবপত্রগুলা মানে ধরেন যে মানে চেয়ার টেবিল এগুলো মনে হচ্ছে কেউ নাড়াচাড়া করতেছে, এরকম একটা সাউন্ড আসতেছিল। এবং এই সাউন্ড শোনার সাথে সাথে মানে উনি বেশ ভয় পেয়ে যায়, এবং উনি যেটা চিন্তা করে যে উপরে কোনো চোর টোর আসলো কিনা। এবং তার বারবার মনে হচ্ছিল হয়তোবা ওই যে মানে ছেলেটার যে মারা যায় তার মামা বা কেউ আসছে হয়তো উপরে। কিন্তু সে চিন্তা করলো যে যদি আসতো তাহলে তো তার থেকে চাবি নিত, মানে তাকে ডাকতো, কারণ সে তো মানে তখন কাস্টোডিতে ছিল বাসাটা। তখন সে চিন্তা করলো যে না, আসলে কেউ আসেনি। তখন সে বারবার ভয় পাচ্ছিল, এবং হঠাৎ করে একটা সময় যেটা হলো যে ওই উপরে যে সাউন্ড গুলা মানে দৌড়াদৌড়ি ধস্তাধস্তি যে সাউন্ড গুলো সেটা একটা সময় মানে কমে গেল, মানে একদম নিশ্চুপ হয়ে গেল। তখন সে আস্তে আস্তে সাহস করে রুমের যে লাইটটা সেটা অন করলো, এবং অন করার ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ করে রুমের যে লাইট গুলো অটোমেটিক্যালি অন অফ হওয়া শুরু করলো। ইভেন বাথরুমের যে লাইট ছিল সেটা অন অফ হওয়া শুরু করলো। এবং একটা পর্যায়ে তার রুমের ভিতরে একটা কাঠের আলমারি ছিল, এবং এই আলমারির ভিতর থেকে মানে মনে হচ্ছে কেউ একজন বাইরে বের হয়ে আসতে যাচ্ছে, মানে আলমারিটার ভেতর থেকে বারবার কেউ নক করলে যেরকম হয় না, সেরকম জোরে জোরে ধাক্কা দিচ্ছিল আলমারিটা। এবং প্রচন্ড জোরে সেই আলমারিটা মানে কাঁপছিল।
তখন সে হিপনোটাইজের মতো হয়ে যায় এবং সে যেটা করে যে প্রচন্ড ভয়ে সে আলমারিটাকে খোলার চেষ্টা করে, এবং যখন সে একটা পর্যায়ে আলমারিটাকে খুলে ফেলে তখন সে দেখে যে আলমারিটার ভিতরে উপরে যে ছেলেটা মারা যায় সেই ছেলেটার লাশ, এবং এরপরে তার আর কিছু মনে নেই, সে সেন্সলেস হয়ে যায়। পরে ওই উপরে যে ফ্যামিলি যে ছেলেটা মারা যায় তাদের ওদের রিলেটিভস যখন আসার পরে মানে ওই নিচের তালার গেট ভেঙে মানে ওনাকে বের করে সেন্সলেস অবস্থায়, এবং সব থেকে অবাক বিষয় ছিল যে উপরে যে রুমটায় মানে এত ধস্তাধস্তির শব্দ শোনা যাচ্ছিল এবং সেটা নাকি ঠিকই মানে ওই উপরে যে লাশটা যে রাখা ছিল যে রুমটাতে, ওই রুমটার সবকিছু আসবাবপত্র চেয়ার টেবিল সবকিছু নাকি উল্টাপাল্টা ভাবে ছিল, অথচ রুমটা কিন্তু বাইরের দিক দিয়ে লক করা ছিল। এই রিজনটা কেন হয়েছিল কি হয়েছিল কেউ জানে না, কিন্তু লাশটা ঠিক সে যেভাবে রাখা ছিল ঠিক সেভাবেই ছিল। এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ। আমরা চলে যাই একটু তন্ময়ের কাছে এবং তন্ময়ের ঘটনা আমরা শুনবো। তন্ময় এসছে গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ থেকে এবং তার ঘটনাটা আমরা শুনবো। তন্ময়, আপনার বাসা কোথায় একটু আমাদের যদি বলতেন। আমার বাসা ধানমন্ডি 27 নম্বরে। আচ্ছা, কি ঘটনা আপনার একটু আমরা শুনি। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। তখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে ছিলাম। তো সেমিস্টার ব্রেক চলছিল, তো আমরা 6 ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম যে ঢাকার থেকে 4-5 ঘন্টার ডিস্টেন্স এরকম কোন এক জায়গায় যে আমরা জাস্ট এক রাতের জন্য বা 2 রাতের জন্য ঘুরে আসবো। তো ডিসিশন হলো যে আমরা শ্রীমঙ্গল যাব। তো 6 জন মিলে রাতে ট্রেনে চলে গেলাম, ভোরবেলা পৌঁছলাম। যাওয়ার আগে একটা বড় ভাইয়ের শুধু একটা কটেজ ভাড়া করেছিলাম যেখানে 6 জন একসাথে থাকা যাবে। তো যাওয়ার পর লোকাল মানুষকে জিজ্ঞেস করে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর দেখি যে কটেজটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের উপরে ছিল এবং ওই পাহাড়ের উপরে ওই কটেজটা ছাড়া আর কোনো কটেজ নেই, আর পাহাড়ি রাস্তা চলে গেছে এদিক ওদিক দিয়ে। তো আমরা প্ল্যান করে গেছিলাম যে আমরা ফুল মুনের টাইমে যাব, যাতে আমরা চাঁদটা পাই, মানে একটু ভালো লাগবে, একটা সেরেনিটি থাকবে। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া করে বিকালে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই ফুটবল খেলেছি, খেলে সবাই একটু টায়ার্ড হয়েছি। তো রাত্রেবেলা ভাবলাম যে চাঁদের আলোয় গ্রামের রাস্তায় হাঁটতে খুব ভালো লাগবে। তো 6 ফ্রেন্ডের মধ্যে এক ফ্রেন্ড একটু মোটা সোটা, তো ও বললো আমি আর যাবো না, তোরা যা। আমরা আর ওকে ভয় দেখালাম যে দেখ একা একা কটেজে থাকবি, ভয় পাবি। তো বললো না, এখানে কেয়ারটেকার আছে, সমস্যা না, তোরা যা। তো আমরা বের হয়ে গেলাম যে আশেপাশে এলাকার একটু দেখি, নতুন এলাকা চিনি না কিছুই, তো একটু হাঁটাহাঁটি করবো রাস্তা, গ্রামের রাস্তায়। তো হাঁটছি, কোনো ওখানে ল্যাম্পপোস্ট বা কিছু নাই, বেশ ভিতরের দিকে, আশেপাশে চা বাগান। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি চাঁদের আলো দেখে দেখে। তো হাঁটতেছি, এমন সময় একটা ফ্রেন্ড ফার্স্ট থেকে বলছে যে দোস্ত আমার কেন জানি ভাল লাগছে না। আমি বলি দূর, একসাথে 5 জন আছে কি হবে, ইভেন ডাকাত টাকা ধরলে আমরা দৌড় টোড় দিতে পারবো, সমস্যা নাই, এখন ফুটবল খেলে গা গরম আছে, সমস্যা হবে না। তো হাঁটছি হাঁটছি হঠাৎ করে দেখি উল্টা দিক থেকে একটা কুকুর আসছে আমাদের দিকে। কুকুরটা এসে আমাদেরকে ফলো করা শুরু করলো। একটু সে সামনে যায়, একটু আমাদের পিছে পিছে আসে, দেন আমাদের সাথে সাথে হাঁটে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এলাকার কুকুর আমাদের আর হয়তো সে প্রোটেকশন দিচ্ছে। হঠাৎ করে কুকুরটা দেখি রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে গেল, থেমে যে একটা গাছের দিকে তাকায় ঘেউ ঘেউ করা শুরু করলো, জাস্ট আউট অফ নোওয়্যার। আমরা ভাবি যে কি ব্যাপার, হঠাৎ করে ইয়ে করছে কেন। তো আমরা বিষয়টাকে আর পাত্তা দেননি, পাত্তা না দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। কুকুরটা খানিকক্ষণ গাছের দিকে তাকায় ঘেউ ঘেউ করে, দেন আবার আমাদের পিছে পিছে চলে আসলো। একটু পর দেখি আবার কি কাহিনী, আর একটা গাছের দিকে তাকায় ঘেউ ঘেউ করছে। আমরা আর পাত্তা দিই না যে সেম সিমিলার কাহিনী একটু আগে হয়েছে, সেই কুকুরটা মনে হয় মাথায় সমস্যা আছে। তো আমরা আরো আগালাম, কুকুরটা আর আসলো না, সে ওই জায়গায় স্টপ হয়ে দাঁড়ায় থাকলো। তো আমরা বেশ চলে আসছি, টায়ার্ড লাগছে, সারাদিন জার্নি করেছি, খেলাধুলা করেছি, তো ভাবলাম ফেরত যাই। তো রাত 10:30টার দিকে, তখন আর ওই এলাকায় তো মানে ট্রান্সপোর্টেশন পাবো কিনা জানি না। তো আমরা আবার ঘুরলাম বেশ খানিকটা সামনে, যে যেখানে কুকুরটা থেমে গেছে তার থেকে বেশ খানিকটা সামনে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে আসবো। এমন সময় দেখি দূর থেকে একটা রিক্সা আসতেছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, রিক্সাটাকে যদি কোনোভাবে পসিবল হয় যে 5 জন একসাথে উঠে কোনোভাবে যদি যাওয়া যায়। আসতে এর মধ্যে আমরা গল্পে একটু অমনস্ক হয়েছি, হঠাৎ করে দেখি যে রিক্সাটা নাই। ইট ওয়াজ কামিং টুয়ার্ডস আস, বাট আউট অফ নোওয়্যার জাস্ট হঠাৎ করে তাকে দেখি রিক্সাটা নাই, বাট কুকুরটা সেই গাছের ওখানে দাঁড়িয়ে আছে। ওকে। তো আমরা হাঁটছি হাঁটছি, রিক্সাটা নাই, ওটা আসলে তখন তেমন একটা ইয়েতে লাগে না আমাদের কাছে। তো এরপরে দেখি যে কুকুরটা আবার আমাদেরকে ফলো করে, আমরা যে ফার্স্ট যে গাছটার কাছে সে চিল্লাচ্ছিল সেখানে এসে থেমে গেল, এবং সেখানে আগে থেকে আরো 2টা কুকুর এসে জমা হয়েছে। আচ্ছা। এবং তারা ওখানেই বার্ক করতেছে। তো আমরা ভাবলাম যে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। আমরা সবাই মোবাইল টোবাইল বের করে টর্চ আলো টালো মেরে যে কোনো বাসা আছে না কোনো রাস্তা আছে, মানে যদি চা বাগানের দিকে কোনো রাস্তা ঢুকে, দেখলাম ওখানে কিছুই না, জাস্ট একটা পুরানো, অনেক পুরানো একটা গাছ। আমরা ভাবলাম যে এই গাছটার কি বিশেষত্ব। আমরা তাকিয়ে আছি। তো এমন সময় আমাদের যে ফ্রেন্ডটা ভয় পাচ্ছিল, যাচ্ছিল না, সে বলে দোস্ত আমার এখনই বাসায় যাওয়া লাগবে, কটেজে ফেরত যাওয়া লাগবে। কেন? দোস্ত আমার কুকুরগুলোকে ভালো লাগছে না। আমি বলি কেন ভালো লাগছে না? বলে খেয়াল করে দেখ বুঝবি। তাকে দেখি যে 3টা কুকুরের একটারও ছায়া দেখা যাচ্ছে না। আচ্ছা। আমরা জিনিসটা ডাবল চেক করার জন্য নিজেদের পায়ের দিকে তাকলাম যে আমাদের ছায়া কি দেখা যায়। দেখি হ্যাঁ, চাঁদ যেহেতু আছে আমাদের ছায়া ঠিকই দেখা যাচ্ছে,
কিন্তু কুকুরগুলার ছায়া দেখা যাচ্ছে না। আমরা মানে খালি গল্পের বইয়ে বা মুভিতে দেখে আসছি যে এরকম হয় যে অশরীরী বা মানে কোনো টাইপের ইনহিউম্যান জিনিস থাকলে বা আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস থাকলে সেটা ছায়া দেখা যায় না। তো আমরা তখন মোটামুটি শিওর যে এখানে কোনো একটা ঘাপলা আছে। সবাই দিলাম দৌড় দিয়ে কটেজের দিকে আসলাম। তো আমি জানি না যে অ্যাকচুয়ালি আমরা সিচুয়েশনের কারণে ছায়া দেখিনি নাকি আসলেও ছায়া ছিল না, বাট আমরা সিভিয়ার লেভেলে মানে কখনো এরকম আপনারা যারা ছিলেন তারা কেউই আসলে ওই কুকুরগুলোর কোনো ছায়া আমরা দেখেন নাই। কেউই দেখি এবং আপনারা নিজেদের আপনারা চেক করার জন্য আপনারা নিজেদের আমরা নিজেদের ছায়া চেক করেছি, করে দেখেছি যে আমাদেরটা দেখা যাচ্ছে। কি মনে হয় ঘটনাটা কি আসলে প্যারানরমাল ছিল বলে আপনি তো ধরে নিচ্ছেন না কিনা আপনি বিশ্বাস করেন আমি না এগুলো? কুকুর প্যারানরমাল ছিল কিনা জানি না, তবে এলাকাটার অবশ্যই কোনটা ঝামেলা ছিল, না হলে কেন কুকুরগুলো এরকম উইয়ার্ড বিহেভ করবে, কেন তাদের ছায়া দেখা যাবে থ্যাংক না। ইউ সো মাচ। আমাদের এখানে অনেকে এর আগে এসেছেন, তাদের মধ্যে অনেকের কাছে শুনেছি যে জিন যেভাবে আমাদের সামনে আসে তার মধ্যে একটা খুব মানে দুটো খুব কমন বিভিন্ন রূপ নিয়ে তারা আসে এবং এটা হয়েই থাকে। আমার যে পেজটা রয়েছে ফেসবুক পেজ, তবে তার আগে আমাদের একটা ব্রেক দিতে হবে এবং ব্রেকের আগে আমরা আরো একটা ঘটনা পড়বো এবং সেই ঘটনাটাকে ইমেল যে ঘটনাটা পড়তে চাই, কারণ অনেক ঘটনা জমে গেছে। আমি একটু পড়ি ইমেলটা লিখেছেন, এটাও মানে একটু কষ্ট করে পড়তে হবে। যিনি লিখেছেন সেটা মানে ইংরেজিতে লিখেছেন, অর্থাৎ ইংরেজিতে বাংলা ভাবে লিখেছেন। একটু পড়তে এইখানে স্টুডিও ততটা ডিফিকাল্ট লাগে না, এখানে বেশ ডিফিকাল্ট লাগছে। আচ্ছা, যাই হোক, আমি দেখি যে এই ঘটনাটি, আচ্ছা এটা মনে হয় আমি যে ঘটনাটি পড়তে চাচ্ছিলাম সেই ঘটনাটি না, আমি আর একটু দেখি। হ্যাঁ, এবং এই ঘটনাটি হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি পেয়েছি ঘটনাটি। একটু ওয়েট করতে হবে, তার মাঝখানে আমি একটু নিয়ম কারণগুলো বলে দিই, একটু টাইম কাটাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনাটি পাঠিয়েছেন কাতার থেকে আমাদের একজন লিসেনার এবং আমি পড়ছি। ডিয়ার রাসেল ভাই, সালাম নিবেন, আশা করি ভালো আছেন। ভূত এফএম-এর সকল শ্রোতাদের জানাই সালাম। আমার নাম হানিফ, আমি আপনাদের একজন শ্রোতা। আমি বর্তমানে কাতারে আছি। আজ আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা একজন পাকিস্তানি লোকের কাছ থেকে শোনা। উনি আমাদের কোম্পানিতে নতুন টি বয়ের কাজে জয়েন করেছিলেন। একদিন ওনাকে আমি প্রশ্ন করি যে আগে কোথায় কাজ করেছেন, কোন একটা আগের জব, কেন আগের জবটা ছেড়ে দিলেন। এরপর উনি আমাকে খুলে বলেন কেন উনি আগের জবটা ছেড়ে দিলেন। উনি আমাকে ঘটনাটি উর্দুতে বলেন এবং তিনি সেটা বাংলায় লিখছেন এবং আমি সেটা আবার তিনি সেটা ইংরেজিতে লিখে পাঠিয়েছেন, মানে ইংরেজি অ্যালফাবেট দিয়ে লিখে পাঠিয়েছেন, আমি সেটা আবার বাংলায় পড়ছি। এবং এর আগে আমি কাতারে একটি গভর্নমেন্ট গ্রেভইয়ার্ডের দেখাশোনার কাজ করতাম এবং আমরা মোট 4 জন ওই গ্রেভইয়ার্ডে কাজ করতাম। 4 জনের একজনের কাজ ছিল আমাদের সাথে এবং অন্য দুজনকে রাখা হয় লাশকে গোসল দেবার জন্য। গ্রেভইয়ার্ডে ছিল মেইন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে এবং ইয়ার্ডটার এরিয়া ছিল 2500 বর্গ ফুটের মতো এবং গ্রেভইয়ার্ডের ভেতর ছিল আমাদের রুম। ঠিক 50-60 ফিট দূরে ছিল লাশ গোসল দেবার রুম এবং রমজানের ঠিক মাঝামাঝি সময় গত 3-4 দিন কোনো লাশ গ্রেভইয়ার্ডে আনা হয়নি এবং রুটিন মোতাবেক আমরা আজ কোনো লাশ গ্রেভইয়ার্ডে আনা হয়নি। তাই আমাদের সাথে যে লোকটা থাকতো সেদিন ডে অফ কাটায় এবং ছোট ভাইয়ের বাসায় বেড়াতে চায়। আর বলে রাখি 2 জন যারা ছিল তারা বিকেল 4টার পর চলে যায়, যার কারণে 5টার পর থেকে আমি একদম একা ছিলাম। আমি প্রতিদিনের মতো আমার সমস্ত কাজ শেষ করে রুমে চলে গেলাম এবং আমার রান্না বান্না শেষ করে অপেক্ষায় ছিলাম রুমমেটের। সে আসলে একসাথে খাবো, কিন্তু রাত 9টার দিকে সে আমাকে ফোন করে বলে যে আজ রাতে সে আসবে না। তাই আমি আর তার জন্য অপেক্ষা না করে রাতের খাবার সেরে ফেললাম এবং একা একা রুমে তেমন ভালো লাগছিল না, তবে এর আগে অনেকবার একা থেকেছি। রুমে একা খুব তাড়াতাড়ি চোখে ঘুম চলে আসছিল, তাই মোবাইলে কোরআন তেলাওয়াত প্লে করে ঘুমানোর চেষ্টা করি। এরই মাঝে আমি টের পেলাম যে কখন যেন আমার ঘুম চলে এসেছে এবং রাতে হঠাৎ প্রচন্ড সুগন্ধ। আমি ঘুম থেকে উঠে গেলাম এবং মোবাইলে টাইম দেখলাম 3:15 বাজে এবং 3:15 বাজে এবং এত রাতে এমন
গন্ধ আসার কথা না। মাথার ভেতরে নানান চিন্তা আসতে লাগলো। এবার আমি ভাবছি হয়তো আমার জানালা বন্ধ করিনি, তাই বাইরে থেকে বাতাসে ভেসে গন্ধটা আসছে। বিছানা থেকে উঠে যখন আমি জানালা চেক করতে যাই, তখনই আমি দেখতে পাই যে লাশ গোসল দেবার যে রুমটা, সেই রুমে লাইট জ্বলছে এবং রুমের ডোরটা দেখলাম যে ওপেন, এবং আমি এতে বেশ থমকে যাই। এমন তো হবার কথা না, গত 3-4 দিন ধরে আজ পর্যন্ত কোনো লাশ গ্রেভইয়ার্ডে আনা হয়নি। তাছাড়া ওই রুমে লক করা ছিল এবং লাইট অফ ছিল, আর রুমের চাবিটা ছিল আমার কাছে, এবং গ্রেভইয়ার্ডের মেইন গেটও বন্ধ ছিল। তাছাড়া এখানে লাশ আনার অনেক আগে আমাদের ইনফর্ম করা হয়, এর আগে কখনো এমন হয়নি। আমি তাড়াতাড়ি রুমের থেকে বের হলাম এবং রুম থেকে বের হবার সাথে সাথে গন্ধটা আরো তীব্রভাবে বাড়তে শুরু করলো এবং আমি আরো তীব্রভাবে পেতে শুরু করলাম। এবার আমি আস্তে আস্তে ওই রুমটার দিকে গেলাম এবং রুমের ভেতরে চোখ পড়তে আমি বুঝতে পারলাম যে একটু আগে এখানে কোনো লাশকে গোসল দেয়া হয়েছে। কারণ স্বাভাবিক অবস্থায় রুমটা শুকনো থাকে, কিন্তু তখন রুমটা শুকনো ছিল না। রুমটার ভেতরে গরম পানির বাষ্পের মতো ধোয়া ও অনেক স্যাঁতস্যাঁতে ছিল। আরেকটা ব্যাপার দেখে আমি অবাক হলাম যে রুমের ফ্লোরে বেশ কিছু নেফথলিন পড়ে আছে এবং কিছুটা ভয়ও পেলাম। তাই ওই রুমটায় না ঢুকে আবার আমি আসার সময় যখন আমি নিচের দিকে লক্ষ্য করলাম, দেখলাম অনেকগুলো ঘোড়ার পায়ের ছাপ অথবা পায়ের চিহ্ন। এমনকি ওই পায়ের চিহ্ন দেখে আমি যেতে লাগলাম। একটু যেতেই আবার আমি যা দেখলাম সেটা দেখে আমার পা আর চলছিল না। আমি দেখলাম ঠিক গ্রেভইয়ার্ডের মাঝখানে 10-15টা ঘোড়া, যাদের মাথা থেকে সিনা পর্যন্ত ছিল মানুষের মতো আর বাকি অর্ধেক ছিল ঘোড়ার মতো। তাদের চেহারা সাদা কাপড়ে ঘোমটা করা ছিল এবং একটু পরপর ওদের থেকে অদ্ভুত একটা ঘুনঘুন শব্দ আসছিল। সব ঘোড়া একটা কবরের পাশে ঘিরে ছিল এবং এই দৃশ্য তিনি পিছন থেকে দেখেছেন এবং তিনি বলছেন যে তিনি সেটা অনুভব করেন এবং ওই বিশাল একটা ঘোড়ার পা যেটা তিনি সেখানে দেখেছিলেন এবং তিনি তারপর থেকে সেখানে আর থাকেননি। এইটা ছিল তার স্টোরি এবং তার স্টোরিটা আমি পড়লাম। এবং এখন একটা ছোট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আমরা শুনবো বাবু ভাইয়ের কাছে একটা দারুণ আর একটা স্টোরি। সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই আপনারা SMS করুন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন 40 স্পেস দিন। আমরা আমাদের পরবর্তী ঘটনা যাব। এই ঘটনাটি আমাদের একটা ইমেল এবং আমরা সেই ইমেলটা পড়তে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ইমেলটি লিখেছেন, তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হে রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো দলে, তবু জিজ্ঞেস করব কেমন আছেন। আমি রাকিব, সিলেটে থাকি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা প্রত্যেক দিনই আমার সাথে ঘটে। বলে রাখা ভালো যে আমার দাদি জিনে ধরা মানুষের শরীর থেকে জিন তাড়াতেন। দাদু আমাদের গ্রামের বাড়ি থাকতো এবং সেখানেই এসব আমল করতো। অনেক মানুষও আসতো দাদুর কাছে। এখন ঘটনায় আসি। 2003 সালে আমার দাদু যখন মারা যান, তখন আমার বয়স 7 বছর। দিনটি ছিল মার্চ মাসের 7 তারিখ। তখন আমরা গ্রামের বাড়িতেই ছিলাম। ফ্যামিলিতে সবার ছোট ছিলাম, তাই দাদু সবার থেকে বেশি আমাকেই আদর করত। দাদু মারা যাওয়ার পর থেকে প্রত্যেক রাতে 2জন লোককে আমাদের বাড়ির গেটের সামনে বসে থাকতে দেখা যেত। কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না। এখান থেকে কথা বললে কান্না করতো, তাই কেউ তেমন কিছু বলতো না। দাদু মারা যাবার ঠিক 2 বছর পর, অর্থাৎ আমার বয়স যখন 9 বছর, তখন আমার আব্বুও মারা যান। আব্বু মারা যাওয়ার পর আমরা সিলেটে চলে আসি। আমরা আসার পর থেকে সেই 2জন লোককে আর দেখা যায়নি। মেন ঘটনার শুরু তখন থেকেই। প্রতিদিনের মতো আমি সেদিনও রুমে ঘুমোতে যাই, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি এবং এর আগে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি। সেদিন হঠাৎ দেখলাম আমি একটা গেটের ভেতর ঢুকছি আর একটা মহিলা আমাকে পেছন থেকে ডেকে গেটের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি শুধু ওনার কণ্ঠটাই শুনতে পাচ্ছি। বলে রাখি, গেটের ভেতরে ঢুকে হাতের বাম দিকে খোলা মাঠ এবং ডান হাতের দিকে রো আকারে 10টি ঘর এবং ওই ঘরগুলো পার হলে গেটের সোজা আরো একটি ঘর। ঘরগুলোর চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ওই দিন একটি ঘর পার হলাম এবং 1 বছর প্রত্যেক দিন স্বপ্নে দেখলাম যে আমি ওই একটি ঘরই পার হতে পারছি। 1 বছর পর, অর্থাৎ আমার দাদুর মৃত্যুবার্ষিকীর দিন, আমি আরেকটি ঘর পার হলাম। এভাবে আমার দাদুর 10টি মৃত্যুবার্ষিকীতে আমি 10টি ঘর পার হলাম এবং প্রত্যেকবারই ওই মহিলার কণ্ঠ
ওঠো, আমাকে সামনে যেতে বাধা দিচ্ছিল। আমার আম্মুকে এই ঘটনা বললে আম্মু স্থানীয় এক হুজুরের সাথে যোগাযোগ করেন এবং ওই হুজুর আমাদেরকে আরেকজন বড় হুজুরের কাছে নিয়ে যান। বড় হুজুর আমাদেরকে দেখেই আমার সব সমস্যার কথা বলে দিতে লাগলেন এবং আমি অবাক হয়ে শুধু শুনছিলাম। তারপর বড় হুজুর যা বললেন তা এরকম: একবার একজন খারাপ মানুষ ফরিদ নামের একজন লোককে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং আমার দাদু সেই ফরিদ নামের লোকটার শরীর থেকে জিনটিকে তাড়িয়েছিলেন। তাই ওই জিনটি দাদুর ক্ষতি করতে চেয়েছিল। দাদু বেঁচে থাকতে সে কিছু করতে পারেনি, তাই দাদু মারা যাবার পর যেহেতু আমি দাদুর সব থেকে আদরের, তাই সে আমার ক্ষতি করতে চায়। তিনি এটাও বলেন যে ওই 11 নম্বর ঘর, অর্থাৎ গেটের সোজা যে ঘর, ওই ঘরের পাশে যাওয়ার পর ওই ঘরের দরজা থেকে একটি হাত বের হবে। আমি যদি ওই হাত ধরি তাহলে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু যতদিন আমার দাদু আমার পেছনে আছেন ততদিন আমাকে ওই হাত ধরতে দিবেন না। বলি নাই রাসেল ভাইয়া যে ওই মহিলা আমাকে পেছন থেকে ডাকছিলেন, তিনি আমার দাদু ছিলেন। সেদিনের মতো ওখান থেকে আমি চলে আসি। তারপর এই বছরের 7 মার্চ আমি 10 নম্বর ঘরের সামনে যাই। প্রত্যেকবারের মতো এবারও তেমন কিছু হয়নি। প্রতি রাতে 3টা থেকে 4টা পর্যন্ত এই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার ভয়ে আমি এখন ঘুমোতে পারি না। যেদিন স্বপ্ন দেখি ওই দিন জ্বর আসে। আগামী বছরের 7 মার্চ আমি সেই 11 নম্বর ঘরের সামনে যাব। জানি না আমার ভাগ্যে কি আছে। সবাই দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, কোনো ভুল হলে ক্ষমা করবেন। এটাই ছিল ঘটনা এবং আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন রাকিব সিলেট থেকে। অনেক ধন্যবাদ রাকিব, চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং প্রতিদিন রাতের বেলায় একটা স্বপ্ন দেখা এবং প্রতিদিন রাতের বেলায় একটি একটি করে ঘর পার হয়ে যাওয়া, যে ঘরগুলো পার হলে ওপারে কোনো বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি যখন জানতে পেরেছেন এবং সেই এরকম একটা স্বপ্ন যদি আপনি রেগুলার দেখেন, আপনার ঘুম না আসারই কথা। এবং আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক এবং আমি চাই না যে এরকম দুঃস্বপ্ন কারো জীবনে আসুক, কেউ এরকম দুঃস্বপ্ন দেখুক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুনছেন। আরো একবার বলি, আমাদেরকে SMS করে লিখেছেন তিনি বাংলা লিখতে পারেন না। আমাদের এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন সময়ে এরকম অনেকেই আছেন অবাঙালি, যারা আমাদের যারা বাঙালি রয়েছেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন এবং ঘটনা শুনে তারপরে তাদের ভাষায় সে ঘটনাটি পাঠান। আমার মনে নাই রোমিও মজুমদার সম্ভবত ইন্ডিয়া থেকে লিখেছে, তিনি বাংলা লিখতে পারেন না, তিনি প্রথমেই বলে দিয়েছেন এটা। এবং তিনি যেভাবে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ক্যান রাইট বাংলা সো আই হ্যাভ টু রাইট it in English. আমি বাংলায় পড়ছি দেখে দেখে। আচ্ছা, উনি বলছেন I live in India so it's impossible to calm down, so let me get down to incident. এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা এই ঘটনাটি তার কাছে ভৌতিকই মনে হয়েছে এবং তিনি বলছেন যে বাট এটাকে ড্রিম রিলেটেড। এবং রোমিও, আমি বাংলায় বলছি এখানকার সবার সুবিধার জন্য। এবং তিনি বলছেন যে এটা একটা তার জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে এবং তিনি বলছেন যে তিনি ভোর 5টা 6টা হবে এরকম সময় পর্যন্ত তিনি জেগে থাকেন। এবং এইটা ছিল ফেব্রুয়ারি 2015, অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2015-তে তিনি অনেকটা তার ঘুম আসছিল এবং তিনি সাডেনলি তিনি ফিল করলেন যে তিনি যে একটা মেয়ে। এবং তিনি বলেন যে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি একটা মেয়েকে আঁকার কথা চিন্তা করলেন এবং তিনি তার স্কেচ বুকটা টেনে নিলেন এবং স্কেচ বুক টেনে নিয়ে তারপর সেই মেয়েটাকে তিনি আঁকা শুরু করলেন। এবং তার কিন্তু একটু ঘুম লাগছিল এবং তিনি একজন অ্যামেচার আর্টিস্ট এবং তিনি স্কেচ করতে 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 অনেকটা সময় চলে গেছে এবং তখন ঘড়িতে সময় 3টা 45 মিনিট। এবং 3টা 45 মিনিট যখন বেজে গেছে তখন তিনি বললেন যে তার 70% স্কেচ তখন কমপ্লিট হয়ে গেছে। এবং তিনি বললেন যে তারপরে কিন্তু স্টেটাস এসেছে, আই ওয়াজ স্কেচিং দ্য হেয়ারস অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম। কি ছিল সেই ড্রিমের মধ্যে? তিনি দেখলেন যে তিনি একটা গ্রেভইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন, কিন্তু তিনি স্কেচ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। 70% স্কেচটা হয়ে গিয়েছিল এবং তিনি বলছেন যে তিনি দেখলেন একটি মানুষ, যে মানুষটি কবর খুঁড়ছে এবং তিনি জানেন না যে সেখানে কি ঘটতে যাচ্ছে। এবং তিনি ধীরে 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 সেই কবরটির কাছে এগিয়ে গেলেন এবং খুব কাছে চলে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে কেউ একজন মারা গেছে। এবং সে এবং সেই লোকটির কাছে যেতেই সেই লোকটি একটি দিক দেখিয়ে দিল এবং তিনি দেখলেন যে একটা বডি সেই কবরের মধ্যে রয়েছে। এবং তিনি যখন আরো কাছে গেলেন তখন তিনি দেখলেন সেই বডি, যে মৃতদেহটি রয়েছে, সেই মৃতদেহটির যে ফেস তিনি দেখলেন, ফেস দেখার সঙ্গে সঙ্গে তিনি পাথর হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে একটা মেয়ে সেই কফিনটার মধ্যে শুয়ে আছে এবং তার হাফ ফেস
ভিজিবল ছিল, মুনলাইট ছিল সেদিন, এবং তিনি বলছেন যে অল অফ এ সাডেন তিনি বুঝতে পারলেন যে এই জায়গাটা, তিনি বুঝতে পারলেন যে এটা খুবই হন্টেড কোন একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। তার জন্য এই যে মেয়েটি কফিনে শুয়ে আছে, সেই মেয়েটির চোখের রং কমলা রঙের, এবং তিনি জাস্ট অনেক ভয় পেলেন। এবং তিনি সেই সময় তিনি হঠাৎ করে দেখলেন যে যে মেয়েটিকে কফিনে শুয়ে থাকতে দেখছেন, যে মেয়েটির চোখের রং কমলা, সেই মেয়েটি হঠাৎ করে বলল যে দ্য টাইম ইউ কমপ্লিট মাই ফেস ইউ উইল ডাই। ঠিক ওই মুহূর্তে কমলা রঙের চোখের সেই মেয়েটি কফিন থেকে বলে উঠল, দ্য টাইম ইউ কমপ্লিট মাই ফেস ইউ উইল ডাই। এবং সঙ্গে সঙ্গে তার এত বেশি ভয় লাগলো, তিনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লেন, এবং উঠে পড়ে স্কেচের খাতাটা নিচে থেকে টেনে নিলেন। অ্যান্ড গেস হোয়াট, স্কেচে যে মেয়েটার 70% ড্রয়িং হয়ে গিয়েছিল, 30% বাকি ছিল, এই মেয়েটি এবং কফিনে শুয়ে থাকে সেই মেয়েটি সেম। এবং সেই মেয়েটি তাকে বলেছিল যে এই স্কেচটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি মারা যাবে। এবং আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে সেই মেয়েটির ছবিটা দেখতে পারেন। 4টি ছবি দেওয়া রয়েছে, যেখানে 70% ড্রয়িং কমপ্লিট ছিল, লাস্টে সে আর সেই ড্রয়িংটি করেনি। এটাই ছিল স্টোরি। এবং ইন্ডিয়া থেকে আপনি বাংলা লিখতে পারেন না, তারপরে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু গ্যারাজের প্রথম অতিথির কাছে। ফাইজা আছেন আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। ফাইজা, আপনি একটু প্লিজ বলেন যে আপনি কোথা থেকে এসেছেন? আমি কাকরাইল থেকে এসেছি। কাকরাইল থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আজকে আপনার এখানে এসে? জায়গাটার আসার পর থেকে কেমন যেন লাগছিল আর কি, যে খুবই আনইউজুয়াল একটা প্লেস। এখানে মানে একটু ভয় পেলে বেশি ভালো লাগছে, তাই না? আমি তো গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না। আচ্ছা, ওকে, আমরা শুনি আপনার ঘটনা, আপনার জীবন ঘটে যাওয়া ঘটনা শুনি আমরা। আচ্ছা, তো আমার যে ঘটনা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমার যখন আমি ঘুমাই, আমার রুমে সবসময় লাইট জ্বালিয়ে আমি ঘুমাই, কারণ আমার একটু মানে অন্ধকারের ফোবিয়া আছে। তো ছোটকাল থেকে আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। আর কয়েকদিন আগে যেটা হয়েছে, যে কয়েকদিন আগে আমার রুমে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, অ্যারাউন্ড 12টার দিকে। ঘুমিয়ে যাওয়ার পর 4টার দিকে আমার মনে হলো যে আমার ঘুমটা একটু হালকা হালকা হওয়া শুরু হলো। তখন আমি তাকিয়ে দেখলাম যে আসলে মানে এমনি ঘুম ভেঙে গেছে। তখন আমি চিন্তা করছিলাম যে কেন ঘুমটা ভাঙলো। তারপর আবার একটু চন্ডার মতো আসা শুরু করলো। তখন মনে হলো যে আমার মাথার নিচ থেকে বালিশটা সরে যাচ্ছে। তো মনে হচ্ছে কি কেউ টান দিচ্ছে বা নাকি এমনি সরে যাচ্ছে? মনে হচ্ছিল যে মানে সরে যাওয়ার কথা না, এইভাবে মানে মনে হচ্ছিল আসলেই যে অন্যরকম আর কি একটা ফিলিং। তো আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল, হয়তো তন্দ্রার মতো হয়ে আসছে, এই জন্য আমার এরকম মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আবার সেম ভাবে বালিশটা টান লাগছে। তো এবার মনে হলো যে একটু জোরেই টান লাগলো। আমি এপাশ ওপাশ তাকালাম, মানে আউট অফ কিউরিওসিটি। এটা তো মানে এরকম একটা হলে রাত্রেবেলা 3-4টার দিকে আমি কি মনে করে আমার পায়ের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম যে বিছানার পাশে আমার মা একটু কুজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার নিজের মা কুজা হয়ে দাঁড়িয়ে আছেন? উনি কুজা হয়ে দাঁড়িয়ে আছে আমার মানে পায়ের কাছাকাছি। তো তখন আমি চিন্তা করলাম যে আম্মু এত রাতে এখানে, আম্মুকে শরীর খারাপ নাকি। তারপর দেখি যে আম্মুর মুখে হচ্ছে উনি কি রেগুলার এমনিতে মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসেন ঘরে? না, আম্মু কখনো আমার রুমে আসে। তার মানে প্রথম সেই দিনই আপনি দেখছেন আপনার আম্মু হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আর যদি আমার আব্বু আম্মু কখনো কেউ অসুস্থ থাকে তখন হয়তো মানে এসে আমাকে ডাকে বা এরকম। কিন্তু এটা খুবই আনইউজুয়াল, মানে আসে না খুব একটা। যেহেতু পুজো হয়ে দাঁড়িয়েছিল, আমি ভাবলাম যে আম্মুর হয়তো কোমরে ব্যথা ওর সামথিং, এই জন্য এসে আমাকে ডাকছে। কিন্তু আমি দেখলাম যে মুখে হচ্ছে আম্মুর ওড়না দেওয়া, শুধু একটা চোখ দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমি আম্মুকে বললাম, আম্মু কি হলো, তোমার কি শরীর খারাপ অর এনিথিং? দেখি কোনো রিপ্লাই নেই, জাস্ট আমার দিকে স্ট্রেট তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? দেন দেখি কোনো মানে রিপ্লাই নেই, জাস্ট স্ট্রেট তাকিয়ে আছে। তখন আমার মনে হয় যে এটা তো আম্মু না, মানে আম্মুর মতো চোখ না। হ্যাঁ, এটা আম্মুর চোখ না। এভাবে আনইউজুয়াল হয়ে থাকে। আমি মেক শিওর করেছি যে আমি ঘুমাচ্ছি না। আমি তাকালাম, কিছুক্ষণ তাকানোর পর আমি এত ভয় পেয়ে গেছিলাম যে
কি করব চিন্তা করছিলাম। তারপরে আমি জাস্ট চোখ বন্ধ করে আমি জাস্ট আয়াতুল কুরসি পড়লাম, পরে তাকিয়ে দেখি যে কিছু নাই। আর পুরা রুমের মানে এনভায়রনমেন্টে এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে আসলে খুব লাইক ভারী ভারী টাইপের, লাইক খুবই ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এখন আমি আর ঘুমাতেই পারবো না। আচ্ছা, এবং ওই বাসায় তো কয়েকদিন পরে আপনার সাথে আরেকটা ঘটনা ঘটলো, তাই না? মানে আপনার সাথে এবং আপনার আম্মুর সাথে একই সাথে ঘটেছে ঘটনা হ্যাঁ। অলমোস্ট। আচ্ছা, কি হয়েছিল? এটা আরো আগের কাহিনী, মানে আচ্ছা, এটা আগের? আগের আচ্ছা, কাহিনী। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হয়েছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে যমুনা রিসোর্টে গিয়েছিলাম ঘুরতে। একটা ডে লং একটা পিকনিক টাইপের ছিল। সব ফ্রেন্ডরা মিলে গিয়ে সারাদিন আমরা সব অ্যাক্টিভিটি শেষ করে সন্ধ্যার সময় আমরা গাড়ি করে ফেরত আসবো। তো সব প্যাকিং গাড়িতে ব্যাগ উঠানো হচ্ছিল, আর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে হেঁটে হেঁটে একটা মানে অনেক দূর চলে গিয়েছিলাম। আর ওখানে তো অনেক জঙ্গলের মতো আছে একটা সাইডে, তো আমরা হাঁটতে তো ওই পর্যন্তই চলে গেছিলাম। ওটা একদম সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল, মানে মাগরিবে আজান পড়বে এরকম। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডটা বলে যে জায়গাটা কেমন জানি লাগছে, আমরা ব্যাক করি বলার পর আমারও মনে হলো যে কি জন্য একটা মানে অস্বস্তি লাগছিল আর কি ওই জায়গাটা থাকতে। তারপর আমরা ব্যাক করলাম। ব্যাক করার মোমেন্টে সে আমাকে বললো যে আমি আর নাকে কোনো স্মেল পাচ্ছি না। হঠাৎ করে? হ্যাঁ, ওর এই সেন্সটাই মানে কাজ করছে না, কোনো স্মেল পাচ্ছি না, আর কেমন যেন মানে ওর কাছে উদ্ভট লাগছে। আর আমারও কিরকম আশ্চর্য লাগছে। আর তারপরে আমরা ব্যাক করলাম বাসায় ব্যাক করার পর যে যার বাসায় চলে গেলাম। ওই দিন রাতেই আমি যখন ঘুমাতে গেলাম তখন মানে হঠাৎ করে কারেন্ট চলে যায়। আচ্ছা, শুয়ে পড়ার পর কারেন্ট চলে যায়। দেন আমার তো এমনি অন্ধকারে ফোবিয়া আছে, আর আমি মানে অন্ধকারে কিছুক্ষণ থাকতে পারি না। হ্যাঁ, অন্ধকারে কিছুক্ষণ থাকতে পারি না, আমার খুব ভয় লাগা শুরু করলো। আমি দৌড়ে রুম মানে বেড থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি পুরা বাসায় কারেন্ট আছে, আমার রুমে কারেন্ট নেই। আচ্ছা, তো আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। যাওয়ার পর আম্মু চেক করে দেখলো যে সুইচ বোর্ডের ওখানেও সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু আমার রুমে কারেন্ট নেই। পরের দিন এটা নিয়ে আবার মানে আম্মু চেক করালো, মিস্ত্রি ডেকে এনে। তারপরের দিন রাতেও আবার যখন ঘুমাতে গেলাম কিছুক্ষণ পরে দেখি যে আবার মানে সেম অবস্থা, মানে কারেন্ট চলে গেল। আচ্ছা, এন্ড এভাবেই আর কি ওই দিন পরে আবার বের হয়ে দেখি যে এরকম পুরো বাসায় কারেন্ট আছে, আমার রুমে শুধু কারেন্ট নেই। মানে এরকম কয়েকদিন হওয়ার পর আমি আর নিজের রুমে আর ঘুমাই না, আম্মুর সাথে ঘুমাই। তো এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পর আমি খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই যে এখান থেকে আসার পর মানে যমুনা রিসোর্ট থেকে আসার পর থেকে আমার সাথে এরকম হচ্ছে। আর আমার ওই ফ্রেন্ডেরও সেম অবস্থা যে ও আর কোনো স্মেলই পাচ্ছে না। তো এরকম অবস্থা হওয়ার পর আমি একটু ডিস্টার্ব হয়ে যাই। আর কয়েকদিন